আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। প্রতিদিনের আয়োজন শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজার। চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের নিয়মিত সময়ে পুঁজিবাজার নিয়ে আলোচনা এবং স্টক এবং অবস্থান নিয়ে আমাদের প্রতিদিনের কার্যক্রম এবং আমরা যারা বিনিয়োগকারী ভাই বোনেরা আছি তাদের আহ, সুরক্ষার্থে তাদের সুরক্ষার্থে এই কার্যক্রম পরিচালনা করে আসছি দীর্ঘদিন যাবৎ, প্রায় 1 বছর ঘনিয়ে আসছে। নানান চড়াই উতরাইয়ের মাধ্যমে আমরা একটা অবস্থানে দাঁড়িয়েছি বাজার নিয়ে, বাজারের বিনিয়োগ নিয়ে। আমার এই শিক্ষা কার্যক্রমে অন্ততপক্ষে আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা যারা বছরকে বছর ক্ষতিগ্রস্ত হয়ে আসছিলেন, বছরকে বছর এই বাজারে নিজেদের পুঁজি হারিয়ে, সর্বস্ব হারিয়ে অনেকেই পথের পথিক রয়েছেন, অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন, অনেকেই অশ্রু জলে সিক্ত হয়ে আছেন আজও অবধি। আজও অবধি আজও অবধি আহ, আহ, পরিবারের থেকে অবহেলিত, সমাজ থেকে অবহেলিত এই পুঁজিবাজারে। কিন্তু আলহামদুলিল্লাহ, দীর্ঘ এই যে 8 9 মাস 10 মাস যাবত আপনাদের জন্য অক্লান্ত যে পরিশ্রমটা করেছি, সেই পরিশ্রমের একটা সার্থকতা হচ্ছে যে আমার এই বিনিয়োগকারী ভাই বোনেরা অন্তত পক্ষে ক্ষতির জায়গা থেকে কিছুটা মুক্তি পেয়েছে, মলম পার্টি থেকে কিছুটা মুক্তি পেয়েছে এবং আহ, নিজেদের পুঁজি সেভ করে আমার দেখানো ভালো কিছু স্টক থেকে বেশ ভালো রিকভারি করেছেন। এটা শুনতেও যেমন ভালো লাগে এবং কিছু কিছু করে ক্ষতি যে পুষিয়ে আনছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। তার মধ্যে যারা আমার সাথে এ পর্যন্ত বিজনেসে চলে আসছেন, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে এই চ্যালেঞ্জিং বাজারে এই চ্যালেঞ্জিং বাজারে আমার ভাই বোনদের যারা আমার সাথে বিজনেসে চলে আসছেন, অন্তত 30 40 50% এমনকি 70%, কিছু কিছু করে 100% প্রফিট নিয়ে আসছি। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। এই বাজার একটা চ্যালেঞ্জের বাজার, এই বাজার একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশনের বাজার, এই বাজার একটা হচ্ছে বুঝার বাজার, এই বাজার হচ্ছে শিক্ষার বাজার। সর্বপ্রকার এই বাজার থেকে যদি কোনোভাবে শিক্ষা বাদ শিক্ষা ছাড়া ওই গেমলার মলম পার্টি গুজব, আহ, তারপরে নির্বাচন, এই সেই ফালতু আলাপের ভিতরে যারা বিনিয়োগ এখনো করছেন, তাদের জন্য আনক্লিন ব্যাম্বোটা এখনো বাজারে রেডি আছে। এবং কিছু কিছু আমার বিনিয়োগকারী ভাই বোনদের দেখি, খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে যে এত কিছু বোঝানোর পরও, এত কিছু দেখার পরও, এত কিছু শিখানোর পরও সেই ভুল পথে যে হাঁটে, এটা খুব কষ্ট লাগে। ভাই, পুঁজিটা আপনার হয়তো আহ, এত কষ্ট করে, এত শ্রম দিয়ে, এত আহ, রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে পয়সাটা রোজগার করেন, করে আবার সেই পয়সাটা এই বিনিয়োগ, এই বাজারে ভুল ডিসিশনে হারিয়ে ফেলেন, বড়ই দুঃখজনক। এটা হচ্ছে একটা দায়িত্বহীনতার পরিচয়। এটা হচ্ছে আপনার কেয়ারলেসের পরিচয় দিচ্ছেন। এখনো বলছি, লাইনে চলে আসেন, নাইলে বিপদে পড়বেন। আজকে এক ভাই আসছেন, আজিজুর রহমান ভাই। উনি আমার লাইভ দেখেন সব সময়। প্রচুর পরিমাণে লস করেছেন, প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপরেও আমার লাইভ টাইপ দেখে এরপরও কিন্তু ভুল ডিসিশন নিয়ে ফেলেন। যেমন আমি গত মঙ্গলবারে আপনাদেরকে যেই সাজেশন করে গেছিলাম যে বাজারটা কি হবে, দেখেন তো আমার বাজারের, আমার ইয়ের সাথে যেটা আহ, যে জিনিসটা আহ, ঘটছে আমার বাজারের সাথে এবং আমার আলোচনার সাথে মিল পান কিনা। বারবার বলে আসছি বাজার 1200 1300 কোটি টাকা লেনদেন হবে ইভেনচুয়ালি। আমি এই যে শনিবারে, এই গত শনিবারে নোয়াখালীতে যে প্রোগ্রামটা করেছি, সেই প্রোগ্রামটাতে আপনাদেরকে বারবার বলে আসছি যে বাজার দেখবেন যে 2 1 দিনের ভিতরে 1200 1300 কোটি টাকা লেনদেন হবে। ঠিক মঙ্গলবারে লেনদেনটা হয়েছিল, ভোটের আগের দিন লেনদেন হয়েছিল 600 700 কোটি টাকা। হুট করে একদিনে নির্বাচনের পরপরে 12 1300 কোটি টাকা। অনেকে উল্লাসে মেতে উঠেছেন, বাজার বহু কিছু হবে।
অনেকে উল্লাসে মেতে উঠেছেন বাজার নতুন সরকারের ইয়েতে। বাজার 7,000 যাবে, 6,200 যাবে, 5,000, 8,000 যাবে। এই গুজব যখন ছড়ানো শুরু করেছে তখনই বুঝে গেছি বাজারের বাস অলরেডি প্রস্তুত হয়ে গেছে। সেই জায়গা থেকে আমি বারবার আপনাদেরকে সতর্ক করি, বুঝাই। এরপরে আপনাদের ভিতরেও কিছু মানুষ আছেন, ঠিক 2 দিন পরে বাজার যখন উড়াধুরা মাই শুরু করবে তখন বলবেন আপনি বলছেন এটা, আপনি বলছেন ওইটা, আপনি বলছেন সেইটা। ঠিক সেপ্টেম্বরে আপনারা যে কাজগুলা করছেন, যেভাবে বুঝাইছি পরে, কারণ আমরা বাঙালি জাতি তো, আমি একটু স্পষ্টবাদী মানুষ, আমি সবসময় স্পষ্ট কথা বলতে পছন্দ করি এবং যা সত্য তা বলি। এবার জামাতের ট্যাগ লাগান, রাজাকারের ট্যাগ লাগান, আর জাগবন্দের তা ট্যাগ লাগান, আই ডোন্ট কেয়ার। কারণ এই ব্রেনলেস গাদ্দার জাতি কিছু আছেন যারা এই যে গণভোটকে অবৈধ বলে, আহ, গণভোটকে বাতিল চেয়ে যেই জাতি, নির্লজ্জ জাতি আহ, গণভোটকে বাতিলের জন্য রিট করে, কত বড় হারামি বাস্টার্ড জাতি। আবার সেই জায়গায় অনেকে পোস্ট করলে রাজাকার বলে, জামাত বলে, কত কিছু বলে। এই ঘিলুলেস ব্রেনলেস জাতির জন্য এই ধরনের সরকারি, হাসিনা মার্কা সরকারি উত্তম। হাসিনা মার্কা সরকারি এই দেশে এই জাতির জন্য উত্তম। কারণ জাতি চায় গোলামি, জাতি চায় লাথি উষ্টা, জাতি চায় আহ, জাতি যেটা চায় সেটাই আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে। তো যে জাতি চায় গোলামি, যে জাতি চায় দাসত্ব, যে জাতি চায় প্রভুত্ব, যে জাতি চায় ভারতের পা চাটতে, সেই জাতির জন্য এই পিআর পদ্ধতি বলেন, এই গণভোট বলেন, সবকিছু এগুলো আহ, হাস্যকর এবং এগুলোই তাদের জন্য শ্রেয়। এরা বাতিল চায়, এরা আজাদি চায় না, এরা গোলামি চায়, এরা পা চাটতে চায়, এরা পদলেহনের মধ্যেই সারা জীবনের আহ, আহ, এই ধরনের কর্মকাণ্ড করে যাবে এরা। কারণ এই জাতি কপাল হচ্ছে সেই ফেরাউনের আমলের যে জাতি। হজরত মুসা আলাহ সাল্লাম যেই ফেরাউনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম যুদ্ধ করে যেই জাতিকে মুক্ত করেছে, ঠিক সেই জাতি কিছুদিনের মধ্যেই সেই মুসার বিরুদ্ধে নেমে গেছে রাস্তায়। আমরা যদি সেই ইতিহাসের দিকে তাকাই, আর বর্তমান যে ইতিহাস হচ্ছে, গড়ছে, যে জুলাই যোদ্ধাদের, যেই সাধারণ জনগণের, যেই আমাদের স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের আন্দোলনে রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে 24শে জুলাই, ঠিক 5ই আগস্টেই যেদিন হাসিনা পালিয়ে গেল, সাথে সাথেই একটা দল যারা জীবনে রাস্তায় নামতে সাহস পায় নাই, 5 মিনিটে তাদের এই সারা বাংলাদেশের জনপ্রিয়তার আন্দোলনকে 5 মিনিটে ধূলিসাৎ করে পিটায় তছনছ করে দিছে। সেই দল রাস্তায় নেমে বলে আমরাই বীরের জাতি, আমরাই স্বাধীন করছি। এই হচ্ছে গাদ্দার এবং দেশদ্রোহী জাতি, দল, যারা আজকে জুলাই বিপ্লবকে অস্বীকার করে, যারা গণভোটকে অস্বীকার করে, যারা এই দেশের সার্বভৌমকে ভারতের পাচাটা গোলাম হিসাবে রাখতে চায়, বানাতে চায় এবং মুসলেখা দিয়ে ক্ষমতায় বসতে চায়। সুতরাং আমরা জাতি যারা এই অন্ধভক্ত দলকানা ব্রেনলেস বলি আমি, পোস্টে তো কত রকমের কমেন্ট চলে আসে, একটা অন্ধ গোলামের জাতের লোকগুলা যেভাবে হামলে পড়ে। আমি তো পোস্ট করি মজা করার জন্য, আর এই গোলামি পাচাটা অন্ধভক্ত ব্রেনলেস গোমূত্রখোরদের চরিত্র দেখার জন্যই পোস্ট করি, নাহলে আমার কি দরকার আছে এসব পোস্ট করার। আমি মজা নেই, আমি মজা নেই যে এই জাতি কতটা অসভ্য, অথর্ব, সেই মজাটা নেওয়ার জন্য আমি পোস্টগুলা করি। তাই তো হচ্ছে। তবে ডাক্তার আলমগীর ভাই, এই ট্যাগে একজন ত্যাগ করেছে দেশ, এই ট্যাগে আরেকজনও এইভাবেই ধূলিসাৎ হয়ে যাবে।
কোরআনের আয়াতে আছে, যখন সত্য এসে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, আর মিথ্যা বিলুপ্ত হবে এটাই আল্লাহর বিধান। সুতরাং কে জামাত ট্যাগ লাগাইলো, কে রাজাকার ট্যাগ লাগাইলো, কে কি ট্যাগ লাগাইলো, এগুলো দেখার বিষয় না। সত্য চিরজীবনই বলে আসছি, সত্যের পথে আছি, থাকবো মৃত্যু পর্যন্ত। এটা হচ্ছে আমার অঙ্গীকার। এতে ওই যে ভারতের এক ইয়া কি একটা ডায়লগের মধ্যে গেল না, যে সরি টু সে, কেউ মনে কষ্ট নেবে না, যে তাতে আমার বাল ছেঁড়া গেল। আমার রাজাকার বলছে না কি বলছে, তাতে আমার বাল ছিঁড়া গেল। আরে ভাই, রিচ কমুক আর ফিচ কমুক, রিচ কমলে কি আমি কি রিচ ওই মানে এসব ভয় দেখাইলে কি আমি আমার সত্যের জায়গা থেকে নড়ে যাব? নো, নেভার। নিঃশ্বাস যতদিন আছে নাকের আগায়, ততদিন আমার সত্য কথা চলবে। আর হায়াত মত রিজিক সবকিছু আল্লাহর উপরে, তা কার উপরে ইয়ে করব? এই আমার শরীরের রক্ত মাংস হালাল দিয়ে আমার বাবা একজন খুব সহজ সরল ন্যায় পরায়ণ মানুষ ছিলেন। কখনো কারোর সাথে একটা টু শব্দ ঝগড়াও কোনোদিনও করতে আমার জীবদ্দশায় দেখি নাই। তাহলে আমি সেই বাবার সন্তান, আমি কেন অন্যায়ের কথা বলবো? সুতরাং এটা, এরকম হাজারো হাজারো ইতিহাস আছে, এরকম যত কিছু আসবে এই 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 দেশে। হাদির বিচার হবে না, হবে অবশ্যই। আল্লাহ বিচার কোনো না কোনো ভাবে আল্লাহ করে ফেলবেন। এমন, শুনেন, একটা কথা বলি, অমাকারাহু অমাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। এই যে যত পরিকল্পনাকারী হোক না কেন, আল্লাহর পরিকল্পনা হচ্ছে শ্রেষ্ঠ উত্তম পরিকল্পনা। সুতরাং আল্লাহর এক পরিকল্পনায় সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। এগুলা কোনো বিষয় না রে ভাই, এগুলা কোনো বিষয় না। টেনশনের কিছু নাই, হতাশার কিছু নাই। মমিন ব্যক্তিদের জন্য হতাশার কিছু নাই, মমিন ব্যক্তিদের হতাশার কিছু নাই। একটা কথা মনে রাখবেন, আজকের যেই শাসকের জয় হয়েছে, এইটা, একটা কথা মনে রাখবেন, এই জয়টা এই অন্ধভক্ত ব্রেনলেস ঘিলুহীন জাতির জন্য একটা উচিত শিক্ষা হবে। উচিত শিক্ষা হবে এটা। এটা এই ব্রেনলেস ঘিলুলেস জাতির জন্য একটা উচিত শিক্ষা হবে। এই কথাগুলা বলছি, এই যে আজকে দেখেন যে বাজারটা, অনেকেই বলেন যে এই বাজার এখন ভালো হবে। আপনারা সে আবারও হাসিনার আমলের বাজারের দিকে প্রবেশ করতে শুরু করছেন, এটা মাথায় রাখবেন। তো হাসিনার আমলের বাজারের দিকে আবারও প্রবেশ করে ফেলছেন আপনারা অলরেডি। এটা আমার এই ক্লিয়ার মেসেজটা আপনাদের ব্রেনে গেঁথে রাখেন, যে হাসিনার আমলের বাজারে আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, সেই সেই হাসিনার শেয়ার বাজারে আবারও আপনারা প্রবেশ করলেন এই এই ভোটের মাধ্যমে, এই সংসদের মাধ্যমে। তবে একটা কথা বলে দেই আপনাদেরকে, তবে একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, ক্লিয়ার মেসেজ শুনে রাখেন। আমার এই লড়াই, আমার এই কার্যক্রম, ওই হাসিনার বাজারেও যা কিছু ঘটছে সেইখান থেকেও রক্ষা করার মতন, বা সেই অভিজ্ঞতা আল্লাহ তালা আমাকে যেহেতু দিয়েছে, আল্লাহ তালা যেহেতু আমাকে দিয়েছে, আমি রাসেল চ্যালেঞ্জিং নিয়ে বাজারে আজকে দীর্ঘ 8 মাস 9 মাস লড়াই সংগ্রাম যুদ্ধ করে যাচ্ছি, এবং আপনাদের পাশে আছি। শুধুমাত্র আপনাদের করণীয় একটা কাজ, সেটা হচ্ছে আপনারা আমার গাইডলাইন যদি ঠিকমতো ফলো আপে থাকতে পারেন, এবার আপনারা কতটুকু থাকতে পারবেন সেটা হচ্ছে একটা বিষয়। গাদ্দারি যদি আপনারাও করেন, তাহলে আপনাদেরই ধ্বংসটা আপনাদেরই হবে। আমি আমার জায়গা থেকে অটুট অটল ভাবে বাজারের সবকিছু রিডিং করে যাচ্ছি। আপনাদেরকে গত কয়েক সপ্তাহ যাবত আমি যে আলোচনার বাজারে বারবার বলে আসছি, যে বাজারটা সামনে ইলেকশনকে কেন্দ্র করে, জি আহমেদ, ইমতিয়াজ ভাই, খুবই বুক ফাটা কান্না আসে। আর কাঁদবো কার জন্য ভাই? আমি কাঁদবোটা কার জন্য বলেন? এই অন্ধভক্ত জাতির জন্য? আমি শুধু, আপনারা আমার কিছু প্রিয় মানুষ যারা আছেন, তাদের জন্য আমি চলে আসি, ছুটে আসি। আমি আপনাদের সাথে আছি, সাথে থাকবো। আমাদের এই বাজারের, আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের জন্য যেটুকু রক্ষা করার, যেটুকু দরকার, সেটুকু আমি করব ইনশাল্লাহ।
এইটুকু অন্তত আপনার এই জায়গাতেও প্রচুর লোকজন আসবে, সেই গাদ্দার মুনাফেক দলগুলো আসবে, সেই গাদ্দার মুনাফেক দলগুলো এখানে ঢুকবে ক্ষতি করার জন্য। তবে আমি এগুলা কেয়ার করি না, কেননা আমার ভরসা একজনের উপরে, তিনি আমার সৃষ্টিকর্তা। আর আমার যে প্রিয় ভাই বোনরা আছেন, দ্যাটস এনাফ। আপনাদেরকে খুব সুন্দরভাবে, টিপু ভাই দুঃখ করে কিছু লাভ নাই ভাই। এই জাতি দাসত্বের জাতি, গোলামের জাতি, গোলামিই থাকবে যে যারা ওই পক্ষকে সাপোর্ট করে। ওয়ালাইকুম সালাম। তো সুতরাং দেখুন, আমি এই বাজারকে যেভাবে আপনাদেরকে আলোচনায় নিয়ে আসছি, দুইটা জায়গা খুব মার্ক করে দেখাই। একটা জায়গা হচ্ছে এটা, এই জায়গাটা, এটা সেপ্টেম্বরের 1 থেকে 8 তারিখ পর্যন্ত। ঠিক এই প্যাটার্নটা আর এই আজকে 2 দিনের প্যাটার্নটা হুবহু মিল পড়ে, দেখেন কি, দেখেন মিল আছে কিনা। জি ভাই, ইমরান ভাই, বাজার পড়বে এটা। এই বাজার পড়বে ভাই, বাজার পড়বে। আপনারা ভাববেন না ওরা আকাশে বাতাসে বাজার উড়াবে, নো। তারা আসছে, এ আসতে না আসতেই মাত্র আমাদের গণভোটের হা ভোটকে না, নায়ের জন্য উঠে পড়ে লাগছে, ওইটাকে রিড করে ফেলছে, সেটা এই গণভোটকে অবৈধ করার জন্য। তাহলে এই বাজারকে কি করবে এটা একটু চিন্তা করে দেখেন। তারা গণভোটকে অস্বীকার করে যারা, তারা এই বাজারকে কি করবে, আপনার আবার টাকা লুটপাটের জন্য তারা প্রস্তুত। সুতরাং আপনি আমি বিনিয়োগ করতে অবশ্যই অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে আপনারা থাকবেন। আমি যতটুকু সম্ভব, আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে আপনাদের সামনে আমি প্লেস করব। আপনারা খুব সুন্দরভাবে সতর্কতা অনুযায়ী বাই সেল করবেন। আপনাদেরকে গত সপ্তাহে আমি বলে গেছি যে বাজার নির্বাচনকে সামনে রেখে কি হতে পারে আর কি হবে। ঠিক এখন আগামী একটা সপ্তাহ দেখবেন যে বাজার একই জায়গায় আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন ফিডিং করছে, অলরেডি শুরু হয়ে গেছে এই প্যাটার্ন। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 8 তারিখে যা ঘটনা ঘটছে, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আপনারা যারা আমাকে শুরু থেকে ফলো করে আসছেন, আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনাদের পুঁজি সেভ করেন, আপনাদের পুঁজি সেভ করেন, আপনাদের পুঁজি সেভ করেন। আপনার পুঁজি যদি থাকে আপনারা ব্যবসা পাবেন, বা বাজার যেদিকে যাক আপনার ক্যাশ ফ্রি বা পুঁজি যদি আপনি সেভ না করতে পারেন এমত অবস্থায়, আমি গত কয়েকদিন যাবৎ বলেছি যে এই মুহূর্তে নতুন কোনো বাইয়ের চিন্তা না করে প্রফিট টেকিং উত্তম, স্টপ লস নেওয়া উত্তম, সাইডওয়েজে যাওয়া উত্তম। তার ভিতরে দেখা গেছে অনেকের কিছু কিছু শেয়ারে আপ এন্ড ডাউন হবে, আবার লোভে যে পাড়া দিবে সে আবার বিপদে পড়বে। গতকালকে একটা দিনের এই ইন্স্যুরেন্স সেক্টরের বাড়তি দেখে, গতকালকের একটা দিনের ইন্স্যুরেন্স সেক্টরের বাড়তি দেখে অনেকে অতি উৎসাহিত হয়ে গেছে। আমি তখনও বলেছি যে এই ইন্স্যুরেন্সের সেক্টর টিকবে না, আজকে ঠিক তাই হয়েছে। গতকালকে যারা কিনছেন আজকে তারা বাস ইন্স্যুরেন্স। আপনাদেরকে বারবার আমি বলে আসছি, এক জায়গা থেকে যখন একটা জায়গা প্লে করে ফেলে, প্রফিট টেকিং নিয়ে ফেলে, যেমন দেখা গেছে সিমটেক্স একটা বার ডাবল হয়েছে, তারপরে আবার ডাবল হয়ে ঠিক নিচে চলে আসছে 20 টাকা। সেখান থেকে একটা রিফর্ম করেছে শুধু জাস্ট উপরে যারা আটকা ছিল তাদেরকে বড় সেই মামুদেরকে রিলিজ করার জন্য। তো আমরা অসাধু ব্যক্তির কাছে বিক্রি হবে। আসলে আমরা জাতিগতভাবে কতটা, মানে যারা এই যে দলকানা বা আহ, দল থেকে ইনকাম করা, যাদের রুজি রুটি হচ্ছে চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটপাটকারী, তাদের কাছে সত্য আর অসত্য কিছুই নাই। তাদের কাছে সত্য অসত্যের কোনো মূল্য নাই। তারা অন্ধভক্তই থাকবে, গোমূত্রখোরই থাকবে। দেশ ও জাতির চিন্তা তাদের মাথায় কখনো কোনোদিনও আসবে না। রিজিক, এখানে আরো কিছু মানুষ আছে যারা
আরো কিছু মানুষ আছে দেখেছি যারা নিজের খায় নিজের পরে, তারপরেও ওই দাসত্ব গোলামির মধ্যে বন্দী হয়ে থাকে। বাজারের সেম হাসিনার বাজারে আমি আবারও সুস্বাগতম জানাই হাসিনার বাজার। কেননা আজকের মন্ত্রিসভা যেটা দেখলাম পুরাটাই ভারতের প্রেসক্রিপশনের বাজার, মন্ত্রী পরিষদ। যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে, আমাদের অবস্থান থেকে, আমাদের শিক্ষার জায়গা থেকে আমরা ইনশাল্লাহ সকল পরাজয়কে বৃদ্ধাঙ্গুল দেখে আমাদের জয়ের জায়গায় নিশ্চিত থাকবো ইনশাল্লাহ। শুধুমাত্র একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের সতর্কতা, আপনাদের আহ, আপনাদের সতর্কতা এবং আপনাদের সাবধানতা আমার প্রয়োজন। এখন বাজারের যে চরিত্র, বাজারের যে ক্যান্ডেল, বাজারের যে পজিশন, অবস্থান, বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম। তো সেই জায়গা থেকে আবারও বলছি, যাদের কোডে প্রফিট আছে প্রফিট নিয়ে নেন, কোনোভাবেই এটা হাতছাড়া করবেন না এই মুহূর্তে। যাদের কাছে কিনা দাম আছে চেষ্টা করেন সেফ জোনে থাকতে। আর অনেক কিছু আছে যেটা আপনাকে দৃশ্যমান মানে ধোকাবাজি দেখাবে, হয়তো বা বলবেন যে আমার সেলের পরে আবার বাড়ছে, লাভ হয়েছে, আমি তো থাকলে আরেকটু পাইতাম। এই জায়গা থেকে, এই চিন্তা থেকে বেরিয়ে আসবেন। প্লাস শেয়ারের সাথে প্রেম না করে টাকার সাথে প্রেম করবেন। সেই টাকা আপনাকে অবশ্যই টাকার সাথে প্রেম করলে টাকা আপনাকে বাঁচাবে। আর শেয়ারের সাথে প্রেম করলে আপনার টাকা সুদ্ধা খেয়ে ফেলবে। তো প্রেম টাকার সাথে করবেন না শেয়ারের সাথে করবেন, সেটা ডিসিশন আপনার। তদুপরি কিছু কিছু স্টক, কিছু কিছু পজিটিভ সাইড, কিছু কিছু ভালো দিক আছে যেগুলোতে হয়তো সাময়িক কষ্ট পেতে পারেন বাজার ডাউন হলে, বা আপনার কেনা দামে। যেমন আমার এক ভাই ফোন দিছিলেন, মানে মেসেজ অনেকবার দিচ্ছেন, লাস্টে আমি ফোন করে বললাম ওনার এসএস স্টিল কিনা আছে 17 টাকার ঘরে কিনা, সে এসএস স্টিল 2 টাকায় নামছে, 2 টাকা থেকে 4 টাকা। আমি কিছুদিন আগে আলোচনা আনছিলাম, বলছি 5 টাকায় যাবে। ওয়ালাইকুম আসসালাম ওয়াসিম ভাই। তো 5 টাকা পর্যন্ত যাবে বলছি, 5 টাকাও গেছে। এখন উনার যে পরিমাণের লস, উনি এখানে কি স্টপ লস দিবে আর কি সেল দিবে, এটা তো আসলে কিছুই করার নাই। তো এখন কোম্পানি বন্ধ, কিছুই নাই, তো কি আর করা যায়। এই যে গত 4-5 মাস আমার আলোচনায় অনেক লাভ করছেন না? মোটামুটি কম বেশ লাভ করছেন তো? যদি 2-4-5 মাসের খোরাকি যদি কিনা মানে উপার্জন করে থাকেন, 2-4-5 মাস চলার মতন যদি অবস্থান থেকে থাকেন, আপনার পুঁজিটারে একটু সেভ রাখেন, 2টা মাস অপেক্ষা করেন, বাজারটার কি হয় দেখেন, বুঝেন। বাজার যদি একটা শক্তিশালী অবস্থান নিতে চায় বা নিতে পারে, তখন আবার চিন্তা ভাবনা করবেন। কিন্তু এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সতর্কতা এই মুহূর্তে। কারণ আমাদের একটা স্বভাব হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের, আমরা ধৈর্যহারা হয়ে যাই। টাকা করে থাকলে কি কিনবো কি কিনবো কি কিনবো, টাকা 5 লাখ আছে ফ্রি, 10 লাখ আছে ফ্রি, এই 2 লাখ আছে ফ্রি, কি কিনতাম, কি আর কিনবেন ভাই। এই মুহূর্তে পারলে বন্ড কিনে রাখেন, পারলে সিজন সামনে কিসের আসে, রমজান মাস, রমজানে কিছু সবজি টবজির ব্যবসা করেন, সেটা তো পয়সা দিবে। কিন্তু আপনার পুঁজিটা সেভ রাখেন এই মুহূর্তে। বাজার যেই জায়গায় আসছে, একটা মানে যেই প্যাটার্নে উঠছিল, ধারণা ছিল যে হয়তো বা আরেকটু উপরে যাবে, কিন্তু সেই জায়গা যেতে দিল না। ঠিক সেপ্টেম্বর মাসে যেই জায়গায় ধাক্কা খাইছে, এখনো ঠিক একই জায়গায় ধাক্কা খাইছে ইন্ডেক্সটা। সেপ্টেম্বরে যেইভাবে প্যাটার্নে ধাক্কা লাগছে, এখনো সেই প্যাটার্নে ধাক্কা লাগছে। এখন আপনাদেরকে অনেক বুঝুম বাজুম শিখাবে, বুঝাবে, বুঝুম বাজুম বুঝেন, বুঝুম বাজুম বুঝেন। এই বুঝুম বাজুম হচ্ছে এ বাজার কারেকশনে যাবে, বাজার কারেকশন হলে আবার ঠিক হয়ে যাবে, আবার এখান থেকে কারেকশন দিয়ে উঠবে, আরএসআই কারেকশন দিবে। যেই কথাটা, যেই সাউন্ডটা আমরা সেপ্টেম্বর মাসেও শুনেছি, শুনেছি কিনা, সেই সময় আমরা এই জিনিসটাই শুনেছিলাম যে বাজার
একটা কারেকশন হবে, কারেকশন হয়ে ঠিক হয়ে যাবে, আবারও উঠবে। এই গল্প আমরা শুনছি। এই ভুজুম বাজুম গাল গল্প শুনতে শুনতে এই বাজারের অভিজ্ঞতা অর্জন করতে করতে আপনাদের পাশে এসে দাঁড়াইতে পারছি। আর সবকিছুই ব্রেনের মধ্যে, টোটাল বাজারের এই 16-17 বছরের বাজারের প্রত্যেকটা পার্ট বাই পার্ট মাথার মধ্যে গেথে রেখেই আমি এই কাজে নেমেছি। তো এখন আল্লাহর রহমতে এইটুকু পর্যন্ত আসাতে অনেক ভাই বোনেরা আমার বেশ ভালো রিকভারি করতে পারছেন। সেই জিনিসটা, আরে সেই জিনিসটা আল্লাহর রহমতে দাঁড়াইতে পারছি যে না, অন্তত পক্ষে আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদের বছরকে বছর যারা লুণ্ঠিত হয়েছে, যারা এই বাজার থেকে ধোকা খাইতে খাইতে মলম পাটির খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে, অন্তত তাদের কিছুটা পুঁজি রক্ষা হয়েছে। সেই সাথে যারা আমার সাথে চলে আসছে, আলহামদুলিল্লাহ, গত 5-7 মাসের মধ্যে যে পরিমাণে রিকভারি তাদেরকে করে দিয়েছি, এর মধ্যে একজন দুইজন একটু মানে অতি অল্প সময় অধিক মুনাফা পাওয়াতে নিজেকে নিজে জ্ঞানী পণ্ডিত ভাবছে এবং নিজেকে নিজে খুবই সবজান্তা, এবং তাদের বাজারে অনেক লোকজন এই সে আছে, আমি আল্লাহ রহমতে তাদেরকে কিক আউট করে দিয়েছি। প্রয়োজন নাই তো আমার ভাই। আপনি যদি এতই পারদর্শী হন, এতই পরিপক্ক হন, এতই জ্ঞানী হন, আমার কাছে তো আসার দরকার নাই। ধৈর্যহীন লোকের কোনো স্থান আমার কাছে নাই। যাদের ধৈর্য আছে, আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম মেজরিটি জন, এই 48-49 জনের মধ্যে দু একজন ছাড়া সবাই ধৈর্যশীল ব্যক্তি। এবং সেই ধৈর্যশীল ব্যক্তিদের আল্লাহ রহমতে পোর্টফোলিওতে যে পরিমাণে লস রিকভারি করে আসছি, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কিছু আর নাই। হাসান গ্রিন ভাই, এই যে কথাগুলো কি করণীয় সেই কথাটাই বলতেছি। কি করণীয় সেই জিনিসটা আলোচনা করছি। আমার জায়গা থেকে বলছি, এখন দায়িত্ব, আমি আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিচ্ছি, কিন্তু কার্যক্রম, একটা কোম্পানির মালিক একটা প্রতিষ্ঠান করে দিয়ে বলা হয় যে আমার কোম্পানির তোমাদের এই কাজ, সে কাজগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে। তো সুতরাং সুতরাং করণীয়, আমার জায়গায় আলোচনা করে দিচ্ছি বাজার সম্পর্কে, করণীয় দায়িত্বটা আপনাদের। অনেক ভাই কিনছে, কিনে বলে সেল দিব না দিব, ভাই প্রফিট আছে, আপনি সেল দিবেন না না দিবেন সেটা ডিসিশন আপনি নিবেন। তো এখন পুঁজি সেভ যদি রাখতে চান, বা আমার যে কাজটা করেছি, আজকেও প্রায় আমার এই ভাই বোনদের কোডে প্রায় 3 কোটি 3.5 কোটি টাকার শেয়ার প্রফিট টেকিং করে সেফ জোনে চলে গেছি। আরো 2-4 দিন সময় পাইলে আরো ক্লিয়ার করবো, অন্তত 80% ক্লিয়ার হয়ে গেলে তো যেগুলো আছে ওগুলো কমলে আমি আবার ব্যাকআপ দিতে পারবো। আর আমার যদি ফান্ডই না থাকে তাহলে আমি ব্যাকআপ দিব কি? জি শরীফুল ইসলাম ভাই, খুবই হতাশ। কতটা, আরে ভাই, আমি দুঃখ লাগে, আমার এই লাইভের দু একজন ছিল, জামশেদ মজুমদারের কথা তো জানেনি, শুনেনি। এই যে গাদ্দার মোনাফেক চরিত্রের একটা লোক ছিল এই জামশেদ মজুমদার। হ্যাঁ, জামশেদ মজুমদার। তাকে আমাকে ফোন দিত, ভাই কি স্টক কিনা যায় বল, অনেক ফোনে ফোনে পর্যন্ত তাদের সহযোগিতা করছে। আর সেই গাদ্দার মোনাফেক চরিত্রহীন লোক আমাকে দুনিয়ার মানে রাজাকার মারজাকার তো বলছে, অনেক কথাই বলছে, ব্লক করে দেওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপে গালি গালাজ করে হুমকি ধমকি দিছে। আরে বেটা, তোর মতন জামশেদ মজুমদার না, তার চেয়ে আরো বড় বড় হুমকি দাতারে আমি গণায় ধরি না, আর তুই আসস আমার হোয়াটসঅ্যাপে হুমকি দিতে? তুই থাকস যাত্রা বাড়িতে, যাত্রাবাড়ির যাত্রা মঞ্চের পোলাপান তুই, আমার আসস হুমকি দিতে? তো যাই হোক, যার যে চরিত্র এটা সে প্রকাশ করবে। ন্যায় ও ইনসাফের পক্ষে জীবনে কোনো কিছুতে ভয় করি না, এই জিনিসটা ওই মোনাফেক চরিত্রের লোকগুলা, গাদ্দার চরিত্রের লোকগুলা কখনোই বুঝবে না,
যে ইনসাফ ও ন্যায়ের যে কত বড় পাওয়ার, কত বড় শক্তি, সেই শক্তির চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। তোরা 2 দিন দৌড়ানি খাইলে গর্তে ঢুকা যাবি, এটাই চরিত্র তোদের, ওদের। সুতরাং ওদের হুমকি ধমকি ও শুধু রাস্তাঘাটেই। মোস্তাফিজুর রহমান ভাই, আমি এমটিবি সিকিউরিটিজ, ধানমন্ডি 15 নম্বরের এমটিবি সিকিউরিটিজে ট্রেড করি। এগুলো, জি জাহিদুল হক ভাই, এই যে যে স্টকগুলোর কথা বলছেন না, এগুলো লং টার্মে ঠিক আছে। তো আপনি যদি এখন প্রফিট টেকিং করে যদি আবার নিচে পান, রাইট, তো আপনি জাহিদুল হক ভাই, আপনি যদি এই মুহূর্তে যদি ধরেন প্রফিট টেকিং করে আবার নিচে কিনতে পারেন, তাহলে আহ, এটা বেটার না? আমি আপ্রাণ চেষ্টা করি, নেতা হইতে পারছি কিনা জানি না, ওই যোগ্যতা কতটুকু অর্জন করছি জানি না, তবে শুধু আহ, কাজের জন্য, এই উপকারের জন্য মানুষ গোপনেও উপকার করতে পারে। এই যে আমার এই যে মানবিক যে ইয়েটা আছে, এই যে মানবিক শওকত ভাইয়ের জন্য খুব বুক ফাটা কান্না আসে। যে মানবিক শওকত, হাতিয়ার মানবিক শওকত ভাই পুলিশের চাকরি পর্যন্ত ছেড়ে দিছে, কতটা মানবিক হতে পারে, কতটা মানুষের নিবেদিত প্রাণ হতে পারে। সে মানবিক শওকত ভাইরে যারা ভোট দেয় নাই, তারা কত বড় গাদ্দার হইতে পারে। যে মানবিক শওকত ভাই অসহায় দুস্থ মানুষের জন্য নিজের জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে, যে মানবিক শওকত ভাই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে মানুষের জন্য কাজ করছে, সেই মানবিক শওকত ভাইরে যেই জাতি ভোট দেয় নাই, সেই জাতিটা কত অপদার্থ, কতটা নির্লজ্জ, কতটা দাসত্ব সেই মানুষের ভিতরে কাজ করে, অমানুষ, যে যারা এই মানবিক শওকত ভাইকে ভোট দেয় নাই। বিশ্বাস করেন ভাই, এই ইয়ের যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি, বুক বুক ভরা সাহস আছে, কলিজা আছে, সবকিছু আছে, কিন্তু একটা জিনিস হয়তো সে ফান করে, দুষ্টামি করে, সে ফানটা মজা লাগে, ভালো লাগে, কিন্তু মানবিক শওকত ভাইয়ের কথা আপনারা কে কি বলবেন বলেন? এই লোকটার মতন একটা মানুষকে যারা ভোট দেয় নাই, যে হাতিয়াবাসী ভোট দেয় নাই, সেই হাতিয়াবাসী কতটা গাদ্দার হইতে পারে বলছেন? যে মানবিক শওকত ভাই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে মানব কল্যাণের জীবনটা উৎসর্গ করে দিচ্ছে, পুলিশের চাকরি ছেড়ে দিছে, এখনো পর্যন্ত মানবিক কাজ করে যাচ্ছে, সেই মানবিক শওকত ভাইকে এই নির্বাচনে যারা ওই অঞ্চলের মানুষ ভোট দেয় নাই, তো সেই অঞ্চলের মানুষ কতটা দাস দাসত্ব বরণ করেছে, এবং কতটা গাদ্দার হইলে, যেই মানবিক শওকত ভাই নিজের টাকা মানুষের দান, মানুষের কাছে ভিক্ষা করে এনে পঙ্গুদের পা লাগিয়েছে, চিকিৎসকের রুগীদের চিকিৎসা করিয়েছে, ফুটপাতে মৃত্যু শয্যায় মানুষকে নিয়ে চিকিৎসা দিয়েছে, মৃত্যু শয্যার মৃত মানুষকে নিয়ে নিজের টাকা খরচ করে দাফন কাফনের ব্যবস্থা করেছে, সেই মানবিক শওকতকে যারা ভোট দেয় নাই, সেই জাতিটা কতটা মুনাফেক জাতি, তা আসলেই, মানে সত্যি সত্যি বলতে কি ভাই, এসব কথা বলতে গেলে বুক ফাটা কান্না আসে এসব মানুষগুলোর জন্য। বিশেষ করে হাদি, ওসমান হাদির কথা বলেন, মানবিক শওকত ভাইয়ের কথা বলেন, বা যারা মানবিক কাজ করে। এই যে আপনার একটা কাজের মেয়ে মোহনার ঘটনা তো কিছুদিন আগেই দেখছেন। কিছু মানবিক সাংবাদিক, কিছু মানবিক সমাজকর্মীরা পাশে দাঁড়ানোর কারণে কিছুটা বিচার পাইছে। এই অন্তত নামে মাত্র বিচার হইলেও তো পাইছে, কিন্তু আমি নিশ্চিত এই বিমানের এমডির বউ কিছুদিনের মধ্যে, আমি নিশ্চিত এই মোহনার আসামিরা অল্প কিছুদিনের মধ্যেই টাকার বিনিময়ে হলেও জেল থেকে বেরিয়ে যাবে। আপনারা লিখে রাখেন আমার কথাটা, আমার কথাটা লিখে রাখেন। এই বিমানের এমডির বউ অল্প কিছুদিনের পরে শুনবেন যে তারা জেল থেকে মুক্তি পেয়ে গেছে। আপনারা নোট করে রাখেন কথাটা। এই জাতি, আমরা সেই জাতি, এবং এই জাতিকে
কারা পরিচালনা করে, কারা এই দেশটাকে পরিচালনা করে বুঝে নিয়েন আপনারা। যাই হোক, এখন আসেন, অনেকগুলা লেকচার কথার প্রসঙ্গে চলে আসছে। বেঈমান আর মুনাফিকির চরিত্র দেখে নিজেকে আসলে এই দেশ থেকে চলে যেতে ইচ্ছা করে, কিন্তু কি করব বলেন, এই দেশেই তো জন্মাইছি। তো যতদিন আছে ন্যায় ও ইনসাফের রক্ত শরীরে, ততদিন সত্য কথা বলে যাব, সত্যের জন্য লড়ে যাব। যে প্রফেশনে আছি সেই প্রফেশনের নিয়েই আমি লড়বো আমার ভাই বোনদের জন্য, প্রিয় প্রিয় বিনিয়োগকারী ভাই বোনদের জন্য। এই প্রফেশনের লোকজনদেরকে নিয়ে আমার যাত্রা, সেই সাথে মানবিক কাজও, যেগুলো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করে আসছি, করে যাব। রাইট। 200 টাকার জন্য ভোট বিক্রি করে দেয়, আরো কত কিছু বিক্রি করে তারা। এই মুহূর্তে খুব খারাপ লাগে রে ভাই। দেশটা তো আমারই, আপনারই। দেখেন না, একটা পোস্ট করলে ফান করে করি বা দেখি যে এই দেশের মানুষের চরিত্রটা কেমন, আমার পোস্টগুলো আমি না করলেও পারি, কেন করি, দেখি যে মানুষের, এই দেশের মুনাফেক গাদ্দার মানুষগুলোর চেহারা চরিত্রগুলো একটু দেখি। যার কারণে মজা করে করে এইসব পোস্টগুলা করি। কিছু থেকে কিছু হলেই রাজাকারের বাচ্চা, কিছু থেকে কিছু হলেই জামাত, এই যে লাগায়, মানে ট্যাগ লাগানো, খুব আমি এনজয় করি বিষয়টা, যে এরা যে কতটা মূর্খ গর্দভ এবং কতটা স্টুপিড ইডিয়েট, সেগুলো দেখতে আমার ভাল লাগে। এই ব্রেনলেস জাতির চেহারাগুলা দেখার জন্য পোস্টগুলা করি। যারা এই মানে ট্যাগ লাগাইতে থাকে, এদের এই চেহারাগুলা দেখতে আমার ভাল লাগে। যে এই দেশে যে এই মোনাফেক গাদ্দার, মানে কি বলবো, মাইন্ড করেন না, বাস্টার্ড জাতিগুলার চেহারা দেখতে আমার ভাল লাগে। কি সুন্দর, মানে ভোটের সাথে সাথেই এক তো এই হাদিদের রক্তের উপরে বেইমানি করে 5ই আগস্টের পরে সারা দেশে চাঁদাবাজি শুরু করছে। আর ভোটের সাথে সাথে এই পুরা বিপ্লবটাকেই নস্যাতের পায়ে তারা শুরু করছে, করুক, করতে করতে ওরা নিজেরাও ধ্বংস হয়ে যাবে। যাই হোক, দুঃখ লাগে রে ভাই, এমন এক দেশে জন্মাইছি, চারিদিকে শত্রুর দল করিতেছে কোলাহল, সংশয়ে সংকল্প নাহি টলে, পাছে লোকে কিছু বলে। কবিতাটা পড়ছেন? সে আদর্শ কবিতাও নাই, সে আদর্শ দেশও নাই। আমি হব সকালবেলার পাখি সবার আগে। কবিতাটা পড়ছিলেন মনে আছে? সকাল, সবার আগে কুসুমবাগে উঠবো আমি জাগে, সে কবিতাটা কি আছে? সে কবিতা নাই। সে আদর্শও নাই। যে আদর্শ লিপি দিয়ে আমাদের জীবন শুরু হয়েছিল, সে আদর্শ লিপি নাই, তো আদর্শ দেশ থাকবে কোত্থেকে? আসুন ভাই একটু, ডিপ্রেশন তো ইয়ামিন ভাই হবেই, ডিপ্রেশন তো হবেই। আপনারা কি ভাবছেন যে এই বাজারটাকে আপনাদেরকে, এই যে যে গুজব ছড়াইছে 6200 গেছে, যাইতে পারছে? ভাই বাজারের অরিজিনাল চিত্রর সাথে যদি আপনি না থাকেন, আপনি এই গুজবে যদি পাড়া দেন যে বিএনপি ক্ষমতা আসছে, বাজারে আকাশে দিবে, আপনাদেরকে খুব সুন্দরভাবে কিছু আমি বিশ্লেষণ করে দেই। আপনারা জানেন যে বিগত 17 বছরে পুরা ব্যাংক থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল যত অ্যাক্ট আছে, সব দেউলিয়া করে ফেলেছে, ব্যাংকগুলোকে পুরা কলাপস করে ফেলেছে। বিএনপি এসেই কি আপনার উড়ে এসে জুড়ে, এসেই কি হাওয়ার উপরে এটারে এই অর্থনীতি ঘুরাবে? এতটাই কি সহজ ভাই? বাস্তবতার সাথে যদি মিল না রেখে, ওই যে বললাম না, ব্রেইনলেস জাতির যতটুকু ব্রেইনে কাজ করে সেই চিন্তা থেকেই মানে গুজবে গা ভাসায়। তো এখন যে জিনিসটা বলছি, এত সহজ হবে না বাজারটা টিকিয়ে রাখাটা। ঠিক সেম
সেপ্টেম্বরের সিম্বলটা এখন দেখা দিচ্ছে। আরো যদি প্রিভিয়াস 5ই আগস্টের ঘটনা স্মরণ করিয়ে দেই, তাহলে দেখুন এই যে 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট, 9ই আগস্ট, 11ই আগস্ট, 6, 7, 6, 7, 8, 11, 11ই আগস্টের পরে যখন থেকেই শুরু হলো বাজারের এই চিত্র, ঠিক তখন থেকে নেমে যাচ্ছে বাজার। এবং কিছুদিন একটা জায়গায় ধরে ফিডিং করাইছে, সেই জায়গাটাতেই বাজারটা বারবার ধাক্কা খাচ্ছে, বারবার ধাক্কা খাচ্ছে, বারবার ধাক্কা খাচ্ছে। আপনার 20 টাকা 40 পয়সা করে কিনা এখন 21 টাকা। আজকেও 21 টাকা 50 পয়সায় ট্রেড হয়েছে। আনসারুল হক ভাই, এত লোভ কেন আপনার? এর আগে গতকালকে 21 টাকা 60 পয়সায় ট্রেড করছে, ছাড়ে লাভ নেন না কেন? আবার 19 টাকা আসলে মারবেন? আপনার চোখের সামনে আপনাকে লাভ দিচ্ছে, আপনি যদি না নেন, বাজারটাকে সতর্ক করে বলে আসছি। তো এখন লাভ লস নেবেন না নেবেন ভাই, এটা আপনার। বাজারকে সতর্কতার জায়গায় কি করতে হয় সেটা আপনাদের, এটাও যদি শিখাই দিতে হয় যে কোথায় সেল করবেন বা ধরে রাখবেন কি রাখবেন না, প্রফিট আছে চোখের সামনে দেখতেছেন, তাহলে সেই জিনিসটা যদি না নেন, এরপরে গালিগালাজ করবেন কাকে? বাজারকে। একটা মিনিট, আমি ব্যাটারি ওই যে চার্জ কমে যাচ্ছে। তো যাই হোক, ভোট সবাই নির্বিঘ্নে নির্দ্বিধায় সুন্দরভাবে ভোট দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ভোট আহ, শুধু আপনারা খেয়াল করে দেখবেন যে ঠিক রাত 8টা পর্যন্ত যতগুলা ডিক্লারেশন আসছে, প্রত্যেকটা ডিক্লারেশনে সঠিক ডিক্লারেশন ছিল। যখন দেখছে যে আর মানে এটাকে পারছে না নিয়ন্ত্রণ করতে, রাত 8টার পরে, কারণ এরা তো রাতের ভোট করতে পছন্দ, এই কারণে রাতের, এবারের, আগে রাতের ইঞ্জিনিয়ারিং করতো ভোটে, আর এখন রাতের ইঞ্জিনিয়ারিং করছে ফলাফলে। পার্থক্য এতটুকুই। আগে রাতে ইঞ্জিনিয়ারিং করছে ভোট, আর এবার রাতে ইঞ্জিনিয়ারিং করছে ফলাফল। কিন্তু পার্থক্য একই, পার্থক্য এতটুকুই, কিন্তু চরিত্র ওই একই জিনিস। চরিত্র একই জিনিস। মানুষ ভোট দিছে নির্বিঘ্নে, নিরাপদে, একদম সুষ্ঠু ভোট দিছে, কিন্তু ওই যে ভোট হয়েছে সুষ্ঠু আর ফলাফল হয়েছে দুষ্ট। রাতের 8টার পরে দেখছে যে, রাত 8টা পর্যন্ত দেখছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। ওই যাদেরকে জামাত বা রাজাকার ট্যাগ দিছে, যারা দেশের পক্ষে কাজ করছে, তারা ক্ষমতায় চলে আসতেছে, ঠিক তখনই ইঞ্জিনিয়ারিংটি করা হয়েছে। এবং এটা প্রকাশ্যে সবাই দেখছে, প্রমাণ আছে। একদিন না একদিন এসব সত্য ঘটনা তো উদ্ঘাটন হবেই, হয়েছে। এবং গোটা জাতি এবং বিশ্বের কাছে এটা মুক্ত হয়ে যাবে যে ইঞ্জিনিয়ারিংটা কিভাবে করা হয়েছে। তো আজকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওই ব্রেনলেস মুনাফেক জাতিগুলার কমেন্ট এখনো আমি পাই নাই, যেটা আগে খুব দেখতাম। আজকে 350-র মধ্যে 160 জন, বুঝেন তাহলে বাকিগুলা কোথায় গেছে? অনেকে আবার কাজে ব্যস্ত, সেটা ভিন্ন। কিছু মানুষ। তো আসেন এবার আমরা একটু, অনেকক্ষণ কথা বলছি এই বিষয়গুলো নিয়ে। আসেন এবার আমরা কিছু স্টকের বিষয়ে আলোচনা করি। যেমন আপনারা তাল্লু স্পিনিং এর কথা অনেকেই বলতেছেন, কারণ আমার ভাইয়েরা তো বেশিরভাগ আমাকে ফলো করেই তো স্টকগুলো ধারণ করেছেন। তাল্লু স্পিনিং
আহ, বর্তমান যে জায়গা আছে তাল্লুর স্পিনিংটা এখনো পর্যন্ত একটা অবস্থান আছে এই মুহূর্তে। আহ, যেটা আমার ধ্যান ধারণা এবং আমার যে যে জিনিস, হ্যাঁ রাইট, ঠিক ঠিক বলছেন। চুপ করে শুনে শুনুক, শুনতে দেন, ওদের ওরা শোনা উচিত। তারপরে ওদের ব্রেনে লাগবে না, কারণ ওরা ব্রেনের ভিতরে তো এক ওয়ান সাইডেড ব্রেন। ওয়ান সাইডেড ব্রেনকে আপনি যত রকমের বোঝান না, ওই যে কিছু লোক আছে না একটু ঘাউড়া মার্কা বা একটু এক রোখা টাইপের, ওরা ওই টাইপের লোক। আমি আরো বেশি কথা বলবো, আপনার পছন্দ হলে থাকেন, নইলে চলে যান। 45 মিনিট যা কথা বলছি এই বাজারের জন্য বলছি। বাজার ভালো না হইলে আপনার এই আমার কথা না বললে বাজার ভালো, মাইর খেলে লাভটা কি? আপনার ভালো না লাগলে আপনি, আমার বেশি কথা না আরো বেশি বলবো, ভালো লাগবে? রূপব্রত চৌধুরী, আপনার যদি ভালো না লাগে ইউ ক্যান লিভ ফ্রম হিয়ার। আপনার যদি ভালো না লাগে কথা শুনতে, আমি 1 ঘন্টা না 2 ঘন্টা কথা বলবো, আপনার অসুবিধা আছে? এ বাজারের যা কিছু বলছি বাজারের ন্যায় নীতি কথা বলছি, আপনার কি কষ্ট হয় শুনতে? আইসা তো চুপচাপ নিরিবিলি কথা শুনে লাভ করে এখানে মজা মারেন। 2 টাকা দিছেন আমারে? এসব ফাইজলামি কথা বাদ দেন, আমি 1 ঘন্টা কথা বলবো, সমস্যা আছে আপনার? আপনার খাই না পড়ি? না আপনি আমাকে আমার এই পারিশ্রমিক দেন? বৈশা বৈশা তো দোকানের কাপড়ের ব্যবসা করেন আর ইয়ে করেন। মনির ভাই, পাঠাই দিতেছি, রাখেন, লাইভ শেষে পাঠাই দেবো। তা আলহামদুলিল্লাহ ভাই, আমার বক বকানি যদি কারো ভালো না লাগলে দৌড়ের উপরে থাকতে পারেন। আর এমন ভাইবেন না যে আপনাদের এসব কথা শুনে আমি মানে আপনাদের তোষামতি করব। ভাই আমার নিজের খায়া নিজের পয়রা আপনাদেরকে শিখাই, পড়াই, বুঝাই। তারপরে আমার অনেক ভাই বোনেরা আমাদেরকে হাদিয়া দেয়, চাই না। এটা হচ্ছে মহব্বত, ভালোবাসা। আজকেও এক ভাই বলে যে আপনার পরামর্শের টাকা দিছি, 1,000 টাকা পাঠায়, বলছে ভাই এটা আপনার হাদিয়া। এইটা হচ্ছে ভালোবাসা, প্রেম। আর আপনি দোকানে কাপড়ের ব্যবসা করেন আর বসে বসে মজা নেন, এখানে এই লাইভ দেখে প্রফিট করেন। আর এখানে এসে বলেন আমি বেশি কথা বলি। মিয়া, ফাইজলামি কথা বাদ দেন। চট্টগ্রামের মানুষ তো আপনি, চট্টগ্রামের মানুষ তো এই ধরনের মানুষ না। চট্টগ্রামের মানুষ এই যে ইয়ে করছি, কত মায়া মমতা ভালোবাসা দিয়ে জড়ায়া ধরছে আমারে। তো ভাই তাল্লু, এখন আমার যে অবস্থান বা প্যাটার্ন বা পজিশন, আপনাদেরকে একটা সিম্বল বিষয় বুঝাই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন, খেয়াল করেন কোন কোন স্টক থেকে আপনারা আহ, মানে সেফ থাকবেন। আজকে একটু অন্য ভিন্ন ধরনের একটু আলোচনা করি, হ্যাঁ, মানে শিক্ষামূলক যে প্রত্যেকটা আপনার যে লাভি। থ্যাংক ইউ ব্রাদার, তোমার এই ইয়েগুলা আসছে, অনেকগুলা স্টার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ তাজুল ভাই। একটা জিনিস দেখেন, সুন্দর একটা আলোচনা করি, খেয়াল করেন একটা জিনিসের মধ্যে। ঠিক শাহাদাত ভাই, একটা জিনিস খেয়াল করেন, আপনাদের হাতের স্টকগুলো কোন কোন স্টক থেকে আপনারা একটু সেভে থাকবেন বা আহ, অবস্থান নিতে পারবেন। আজকের এই এখন থেকে আরো আধা ঘন্টা আমি খুব সুন্দরভাবে এই বিষয়গুলা তুলে ধরবো। তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আপনার স্টকটা রাখবেন কি রাখবেন না, বা এই মুহূর্তে স্টপ লস নেবেন। আমি আশা করছি একটা জিনিস আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি বা ইয়ে করতে পারি, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে আলোচনা যে স্টকগুলো আনছি, এতটুকু বলতে পারি যে এগুলা থেকে তেমন একটা ভয় হবে না। এতটুকু
ভয় হবে না। মনির ভাই, হ্যাঁ, হের লেগে আমি সিগারেটের প্যাকেটটা পাঠাই দিব। না ভাই, মনটা ভালো করে দিচ্ছেন একটু। মনটা খুব খারাপ ছিল, ফ্রেশ করে দিলেন। বেনসন প্যাকেটটা হেরে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আসেন কাজের কথায় আসি। তাল্লুটা দিয়ে আপনাদেরকে একটু উদাহরণ দেয়, তাহলে একটু খেয়াল করলে বুঝবেন। ধরেন আপনার হাতে এখন যে স্টকটা আছে, এই তাল্লুটা কখন বিপজ্জনক ছিল সেটা হচ্ছে বলি, 5 টাকা থেকে যখন এই 60 টাকা গিয়ে 22 টাকা খাইছে খায়া, এই প্রিভিয়াস হিস্ট্রি থেকে যখন বললাম যে 97 নিচে আর নামবে না, ঠিক 97 নিচে আর নামে নাই। একটা জিনিস এবার খেয়াল করেন, এই যে ধরেন জানুয়ারির 7 তারিখ থেকে আজকে কয় তারিখ? ফেব্রুয়ারির 17 তারিখ। তো এর আগের হিসাবটা বলি। জানুয়ারির 7 তারিখ থেকে আহ, জানুয়ারির 7 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত এই তাল্লু স্পিনিংটা একটা জায়গায় খুব সুন্দরভাবে কারেকশন করছে। তো এখন এই জায়গায় যারা ইনভলভমেন্ট হয়েছে, তারা কি এত সহজে এখান থেকে লস দিয়ে ছেড়ে দিবে বা চলে যাবে? উত্তর হচ্ছে না, এইখান থেকে বের হবে না। এটা জাস্ট তাল্লু দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এই ইনভলভমেন্টে যেহেতু এরা আছে, আর তাল্লুটা দীর্ঘ 1 বছরের উপরে 5 টাকার উপর নিচে 5 টাকার ঘরে ছিল, তো সেই জায়গা থেকে একটা জায়গায় এসে অবস্থান নিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এটা যে আইসিবির কাছে 26 টাকা 30 পয়সা করে 59 লাখ শেয়ার আছে, সেটাও আপনাদেরকে অবগত করেছি। তৃতীয়ত হচ্ছে এই তাল্লু স্পিনিং এর কোম্পানিটা হচ্ছে মালিকানাধীন, যেটা বিএনপি পন্থী লোক, আমি জানি যতটুকু আপনাদেরকে বলেছি। সুতরাং আপাতত দৃষ্টিতে যদি নামে শেয়ারটা 60 টাকা, বা একান্ত যদি বেশি চাপাচাপি করে নামায় 60 টাকা পর্যন্ত নামাবে। আর আরেকটা জায়গা হচ্ছে 60 টাকা 50-60 পয়সার ঘরটাতে স্ট্রং একটা সাপোর্ট আছে। তাহলে এই জাতীয় তাল্লুর মতন যে প্যাটার্নের যে জায়গাটা ইন্ডেক্সটা, মানে তার গ্রাফটা যে শেয়ারে আছে, সেই শেয়ার থেকে আপনি একটু সেফ, মানে সেই শেয়ারে আপনাদেরকে ভয় কিছু হবে না। এখন কোনটার ভয় আসতে পারে সেটা একটু যাই। ধরেন আজকে হঠাৎ করে কেরু আবার আবারও, এ কেরু ভাই, কে অ্যান্ড কিউ, এই জাতীয় শেয়ার থেকে আপনারা ভয় থাকবেন। তাহলে আপনার স্টকটা কি এই জাতীয় শেয়ার কিনা সেটা একটু খেয়াল রাখেন। বুঝাইতে পারছি? যেই শেয়ারটা এখনো সাপোর্টের কাছাকাছি আছে, অল্প সাপোর্ট থেকে অল্প কিছু উপরে আছে, এই জায়গাটাতে আপনারা, আলহামদুলিল্লাহ ভালো করছেন। এটা এটা বেস্ট বেস্ট কাজ করছেন বাবু ভাই। তো তো এখন আপনারা সতর্ক থাকবেন কোন কোন শেয়ার থেকে, বা কোন জাতীয় শেয়ার থেকে, আর কোন ইয়ার থেকে, সেটা খেয়াল রাখবেন। এই যে প্রথমে 8 টাকা উপরে ট্রেড করছে না, এই উপরে ট্রেড করা শেয়ারগুলো দিন শেষে স্লো হয়ে যায়। যে শেয়ারটা দেখবেন যে দিনের প্রথম ট্রেডটা উপরে করে, যেমন তাল্লু আজকে করছে, একটু স্লো হবে। তো স্লো হইলেও 60 টাকা, সাড়ে 7 টাকা 10-20 পয়সার নিচে আর নামবে না, এইটুকু একটু বল ভরসা আছে আপাত দৃষ্টিতে, অন্তত যে প্যাটার্ন পজিশন আছে। আর একটা জিনিস জানেন যে রমজান মাসে এমনিতে বাজার স্লো থাকে, ঠিক আছে? এখন আপনারা সেফ থাকবেন, এই কে অ্যান্ড কিউ যেরকম খুব দ্রুত লাফায় লাফায় উপরে উঠছে, এই জাতীয় প্যাটার্নের শেয়ার থেকে আপনারা দূরে থাকবেন। এবার আসেন আপনাদেরকে প্যানিনসুলা নিয়েও একটু পরামর্শ দেই। এই প্যানিনসুলার অনেক বিষয়বস্তু বলছি, এই প্যানিনসুলার ধাপে ধাপে আরো উপরে যাবে। এই যে যে প্যাটার্নের ধাপে উঠছে, এই প্যানিনসুলার এখন একদম সেফ জায়গা হচ্ছে 21 টাকার ঘরটা। 21 টাকার ঘরের নিচে আর নামাইতে পারবে না এই মুহূর্তে, ঠিক আছে? ব্যাংকের কথা বলবো, ওয়ান ব্যাংক বলেন, যেই কোনো ব্যাংক বলেন, আপনাদেরকে ব্যাংকের বিষয় বলি, এই যে জামাল হোসেন ভাই, আপনাদেরকে যেই কোনো ব্যাংকের হিসাবে বলি, এই লাইলা আপাস সিটি ব্যাংকের থেকে এবার ট্রাস্ট ব্যাংকে গেছে, এবার ট্রাস্ট একটু ভরসা পাইছে না,
আচ্ছা শুনেন, লাইলা আপা, আপনার সিটি ব্যাংকের কথা আমার মনে পড়ে সবসময়, প্রতিদিন সিটি ব্যাংক সিটি ব্যাংক। এখন সিটি ব্যাংক একটা পর্যায়ে চলে গেছে, এখন আবার ট্রাস্ট ব্যাংক। নো প্রবলেম। তো এখন যে জিনিসটা আপনারা করবেন, ব্যাংকের যে শেয়ারগুলো আপে চলে গেছে অধিক, মানে অতি মূল্যায়িত হয়ে গেছে বর্তমান বাজার অনুসারে, সেই এই মাহবুবুর রহমান ভাই, আরডি ফুড দেখা লাগবে না, প্রফিটে আছে, প্রফিট নেন না কেন? আপনার তো কিনা আরো কম, প্রফিট তো আছে। 19 টাকা থেকে 21 টাকা 60 পয়সা হিট করছে, তারপরও যদি বলেন আরডি ফুড দেখতে, আমি আরডি ফুড তো দেখছি, নিছি, বেচছি, কিনছি, এখনো বেচার উপরে আছি। তো আপনি প্রফিট, আপনার যেহেতু এটা অবশ্যই নিচে কিনা, সিনোটা আজকে এত সেল প্রেশার থাকার পরেও কিন্তু প্রাইসটা ধরে রাখছে, সিনোটা আর একটু যাবে। আমার কাছে যেটা মনে হচ্ছে সিনোটা 51-52। জাস্ট আমি এই স্টকের আলোচনা করা লাগবে না, তো আপনাদের আলোচনা একটা জায়গায় করছি যেটা, সেটাতে যথেষ্ট। প্রত্যেকটা স্টকের হিসাবটাই আপনাকে এই ইন্ডেক্সে বলে দিবে। আপনারা সেপ্টেম্বরের কথা যদি মনে থাকে, দেখবেন ইন্ডেক্স একই জায়গায় কিন্তু আইটেম একটার পর একটা খেলতেছে। আমি এই সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 8 তারিখে কয়েকটা স্টক সিরিয়াল ট্রেড করছি, 3 দিন 4 দিনে প্রফিট নিছি, এরকম স্টকের হিসাব ছিল এই সেপ্টেম্বরে। এখনো সেই সেই জিনিসটা হবে। তো আমি তো আগে ভাগে লোড নিয়ে বসে আছি এবং প্রফিট টেকিং চলছে। যেটা প্রফিট টেকিং হচ্ছে সেটা আমার ক্যাশ হয়ে যাচ্ছে, ক্যাশ আর রিইনভেস্ট হচ্ছে না। তো এখন যে জায়গাটা হচ্ছে যে এই 1 সপ্তাহের মধ্যে, রোজার প্রথম সপ্তাহ পর্যন্ত আপনারা এই বাজারটা কিছুটা একটা সাইডওয়েজে পাবেন। যেই শেয়ারটার প্যাটার্ন আমি যেভাবে তাল্লুর মতন দেখাইছি আর কেএন কিউর মতন, এই দুইটা শেয়ারের প্যাটার্নে আপনাদেরকে পরিপূর্ণ শিক্ষা দিয়ে দিয়েছে বাজার, কোন কোন স্টক থেকে সেফ থাকতে হবে। এবার আসেন আমি একটা পুরানা স্টক দিয়ে বুঝাই। ঠিক সেপ্টেম্বর মাসে TILIL, খেয়াল করেন কথাটার মর্ম বোঝার চেষ্টা করবেন। ঠিক সেপ্টেম্বর মাসে দেখেন, অগাস্টের, এটা হচ্ছে কত, সেপ্টেম্বরের 3 তারিখ, এই দেখেন সেপ্টেম্বরের 3 তারিখ, কোনটা এটা, TILIL, ট্রাস্ট ইসলামী, ইয়েটা আর কি, যেটা এই যে লাইফ ইন্স্যুরেন্স, যেটা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এই শেয়ারটা এই সেপ্টেম্বরের 8 তারিখ, এই 2 তারিখ, 1 তারিখ, 1 2 3, এই 3টা দিন, মানে একটা জায়গা তো উঠে আসছে, উঠে আইসে লাস্ট যেই কাজটা করছে, গুজব ছড়াইছে এটা 100 150 200 নিবে, এরকম গুজব ছড়ায় এইখানে খাওয়ায় দিয়া এই যে মায়ের উপরে রাখছে, আজও অবধি সে দাঁড়াইতে পারে নাই। মাঝে মাঝে রিটেস্ট করছে, মাঝে মাঝে রিটেস্ট করছে, মাঝে মাঝে রিটেস্ট করছে। এই শেয়ার আর সহজে গেম হবে না, বুঝে আসছে? এখন সেমিলারিটি যে ব্যাংকগুলা, আচ্ছা আপনাদেরকে এবি, কোনটা আচ্ছা ভাই, ঢাকা ব্যাংক কইতে গেলে তো আবার অনেকে কইবো যে আব্বাস সাহেবের নিয়ে টানাটানি শুরু। তো এই ঢাকা ব্যাংক দিয়ে বুঝাই। ঢাকা ব্যাংকটার লোয়েস্ট প্রাইসটা ছিল কত, 10 টাকা। কোথায় কিভাবে টানছে দেখছেন? এই ঢাকা ব্যাংকটা, এখান থেকে যদি আপনারা লোকসান করেন বা আবারও যদি এই 10 টাকা 12 টাকার ঘরে চলে আসে, তখন এর জন্য দায়ী হবে কে? আপনারা যদি এখানে যদি আবার এন্ট্রি দেন, এর জন্য দায়ীটা হবে কে বলেন? আপনি নিজেই হবেন। আসেন এবার সিটি ব্যাংক, CITY, খুব গুজব ছড়াইছে 50 টাকা নিবে। ছড়াইছে কি ছড়ায় নাই বলেন? খুব গুজব ছড়াইছে 50 টাকা নিবে। তো 22 23 টাকা, 24 23 টাকার সিটি ব্যাংক 30 টাকা নিছে। এখন এই জায়গা কেনার পরে ধরে রাখছে, চেষ্টা করতেছে ধরে রাখার, বা এটা বুঝাচ্ছে। তো এসব বুজুম বাজুম তো আমরা বুঝতে বুঝতে এই পর্যন্ত আসছি। এখন এখানে যদি কেনার পরে এই শেয়ারটা যদি 24 টাকা আসে, তাহলে 10 টাকার হবে। BANK, ব্যাংক এশিয়া। আমার যতই দেখছি, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের অনেকেরই বাজারে ওই মামুরা এখনো গিলাইতে পারতেছে, গিলছে, অনেকে গিলছে। কারণ আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের কিছু
ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে মানে ওই নৌকার ঘাট, মানে ঘাট ঘুরতে থাকে, এই ঘাট থেকে ওই ঘাট, ওই ঘাট থেকে ওই ঘাট, কিন্তু নিজের জায়গায় স্থির থাকতে পারে না। এই ব্যবসায় নিজের জায়গায় যদি আপনারা স্থির না থাকতে পারেন আর 14 ঘাটে ঘোরাঘুরি করেন, তো 14 ঘাটের ঘোলা পানি তো আপনি খাবেনই। কেন খাবেন? আমি বুঝাইছি একরকম, আরেকজনে বুঝাইছে আরেক রকম, আরেকজনে বুঝাইছে আরেক রকম। যখন 3-4 জায়গার পণ্ডিতের বুঝানি শুরু মাথায় ঢুকবে, তখন কিন্তু আপনি নিজের জায়গায় নিজে স্থির থাকতে পারবেন না, পারা সম্ভব না। এই কারণে কেউ যদি যখন আমাকে, আমার পার্টনারশিপের কেউ যদি জ্ঞান দিতে আসে, তখন খুব মেজাজ খারাপ হয়ে যায় এবং কিছুটা ডাইভার্ট করার চেষ্টা করে, এরকম দুই একজন, সবাই না। তখন আমার চরম মেজাজ খারাপ হয়ে যায় যে ভাই, আপনারা যদি এতই বোঝেন তা আপনার আমার দরকারটা কি? আমি তখন তাদের একটা উত্তরে দেই, কিন্তু আমাকে যত রকমের চেষ্টা করে পারে না। তো যার কারণে আপনারা সবসময়, ইমাম যদি মসজিদে নামাজ পড়তে গিয়ে যদি 3জনরে ইমাম মানে আপনার মানেন, তাহলে কি আপনারা এই আপনার নামাজ হবে? আপনি গেছেন এক ইমামের পিছনে, আপনি যদি 3 ইমামের পিছনে দৌড়ান, তাহলে আপনি কি নামাজ হবে? 3 ইমাম কোনোদিন নামাজ পড়াইতে পারে? মসজিদে এক ইমামের কাছে গেছেন, এক ইমামের কাছে নামাজ পড়েন, আপনার নামাজটা কবুল হবে। আর আপনি যদি মসজিদে যায় 3জন ইমাম খোঁজেন, তাহলে কি নামাজ হবে? সুতরাং প্রত্যেকটা একটা গাইডলাইন, আপনি বাসে যদি ড্রাইভার একজন দেয়, একজনের গন্তব্য নিয়ে পৌঁছাবে, আর ওই এক এক সিটে 3জনরে বসাইলে 3জনের 3 দিকে গাড়িরে ঘুরাবে, তখন কি করবেন? ধন্যবাদ ভাই তারেক ভাই, এটা ভালো কাজ করছেন। আরেকটা কথা বলি, আমার এক ভাই আছে অনিল অনিল পোদ্দারনাথ, জানি কি নাম, উনি ডাক্তার, হোমিও ডাক্তার সম্ভবত। উনি একটা মানে কাজ করছিলেন, আমার লাইভ দেখা, ওই নাহি ক্যাপ কিনছিলেন। নাহি ক্যাপ কিনছিলেন 21 টাকা করে কিনে 27 টাকা বিক্রি করছে। 27, 20, 30-এ বিক্রি করছে। বিক্রি করার পরে উনি আবার 26-90-তে কিনছে। কি বুঝা কিনলো বুঝলাম না। শুধু উনি না, আরো কয়েকজন রে দেখছি ওই ইয়েটা, এই যে সিটি ব্যাংকটা 23 টাকা করে কিনে 28 টাকা বিক্রি করছে। বিক্রি করে আবার 26 টাকায় কিনছে, 27 টাকায় কিনছে। তো এই বেচা কিনার কোনো যৌক্তিকতা আছে? লাস্টে নামতে নামতে আবার 23 টাকাও নামছে, 22 টাকা 70 পয়সাও নামছে। তো সেই জায়গাতে এই ভুলগুলা করলে ভাবেন যে একটু কমছে, কিনছি আবার তো বাড়বে, কিন্তু বাজার তো সেই কথা বলে না। বাজার কি বলে সেটাকে আপনাকে অবশ্যই বুঝতে হবে। স্টক একটা চলে গেছে আরেকটা আসবে, আরেকটা চলে গেছে আরেকটা আসবে। আপনার শেয়ার বেড়ে গেলে আফসোস করার কিছু নাই তো ভাই। লঙ্কা বাংলাটা আরেকটু বার, আরেকটা বার ইউটার আসবে। তো আসলে 17 টাকার ঘরটা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে মোটামুটি ফুলফিল, মানে আপনার যারা আছেন, লঙ্কা বাংলাটা যে জায়গা আছে, এখান থেকে আবার খুব কম বেশি হলে আবার একটা রিভার্স করবে। রিভার্স করলে যদি 17, 17.5 দিকে যায়, অবশ্যই আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, প্রফিট টেকিং হোক আর যাই কিছু হোক, একটা কিছু করার জন্য। এবার আসেন এই যে পেনিনসুলার কথা যে বলছেন, এটা নিয়ে বলেছি যে 21 টাকা আপাতত এখন বর্তমান যে জায়গাটা আছে, খুব শক্ত জায়গা। এই যে আরো পজিটিভ কিছু আছে, স্টক বাই স্টক যেগুলো পজিটিভ কিছু আছে সেটা বলছি। এই দেখেন, পেনিনসুলার মাত্র আজকে গ্রিন সিগন্যালটা দিছে, মানে বাই সিগন্যালটা দিছে। তার মানে পেনিনসুলাটা এই মুহূর্তে বাজার খারাপ হলো, কারণ আপনারা দেখছেন সেপ্টেম্বরে বাজার পড়ছে, পেনিনসুলা সামনের দিকে দৌড়াইছে। এর কারণ ভিতরগত কিছু অবস্থানগত কিছু পজিটিভ নিউজ বা পজিটিভ দিক আছে। সেটা এখন এই মুহূর্তে যেটা হবে, মিনিমাম 25 টাকা 50, 60, 70 পয়সার দিকে যাবে। এই ইয়েটা, পেনিনসুলাটা। আর কেডিএসটা
এখনো পর্যন্ত তার জায়গাটাতে টাচ করে আসতে পারে নাই এই 46-47 টাকার ঘরটা। এই 46-47 টাকার ঘরটা যে কোনো একটা মুহূর্তে 2-3 দিনের আপ ট্রেন্ড দিয়ে সে জায়গায় যাবে, তার ক্রাইটেরিয়া ফুলফিল করবে। তো এখন আজকে বাজারে একটু চাপ দিচ্ছে, সেল প্রেশার আসছে, প্রফিট টেকিং অনেকে নিছে। আবার এখান থেকেও এখন যে জায়গাটা আছে 41 থেকে 42 টাকার ঘরটা খুব স্ট্রং সাপোর্ট করে ফেলেছে। ডাক্তার আমিন ভাই, আমার কোডের গুলোতে আমার এখনো আছে। এটা তো টিপু ভাইয়ের কথা, কোডের কথা কইছে। তো আমার গুলো তো আমি এখনো রেখে দিয়েছি, কমক বারক সমস্যা না, একটা জায়গা যেহেতু ধরছি, পেনিনসুলার মতন শেয়ার। আমার এই টোটাল স্টকের মধ্যে দুইটা শেয়ারের কথা সবসময় আপনাদেরকে আমি পজিটিভ বলে আসছি, একটা হচ্ছে পেনিনসুলা আর একটা হচ্ছে ইসলামী ফাইন্যান্স। ইসলামী ফাইন্যান্স এবং পেনিনসুলা দাম কমক বারক যাই হোক, এটা সামনের দিকেই চলতে থাকবে। আলমগীর ভাই, এই যে আলমগীর ভাই বলে ফেলছেন, তাহলে পুরা 11টা স্টকের মধ্যে যে দুইটা খুব স্ট্রংলি বলা হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে পেনিনসুলা, আর পেনিনসুলার আরেকটা সেমিলার একটা হচ্ছে ইসলামী ফাইন্যান্স। ইসলামী ফাইন্যান্স ঝড় তুফানের ভিতরেও সে দাঁড়িয়ে থাকবে এবং আপের দিকে যাবে, আপারে যাবে। এই দুইটা স্টক নিয়ে আপনাদের শুধু কিনা বেচায় থাকলেও আপনাদের লস হবে না। এই শুধু এই পেনিনসুলার ইসলামী ফাইন্যান্স এই দুইটার মধ্যে যদি কিনা বেচায় থাকেন তাও আপনাদের লস হবে না। এই জিনিসটা আপনাদের আরো ক্লিয়ারি ফাই করে দেয় যে কোন কোন শেয়ার থেকে আপনারা আহ, সতর্ক থাকবেন। গত যে এই যে বাজার 350-400 পয়েন্ট বাড়লো, না না ইসলামী ফাইন্যান্সটা, ও ইন্স্যুরেন্স, হ্যাঁ, আফরোজা পারভিন, আপনার ইন্স্যুরেন্স সেক্টরটা টোটাল ডাউন ট্রেন্ডে চলে গেছে। আপনার যেই শেয়ারটা এই গত কয়েকদিনের বাজার বৃদ্ধিতে টানা অনেক বাড়ছে, টানা অনেক বাড়ছে, সেই শেয়ারগুলো থেকে বিরত থাকুন। আর যেগুলোর এখনো মুভমেন্টই হয় নাই বা মোটামুটি সাপোর্টের আশেপাশে আছে। জি, রুবেল ভাই ধন্যবাদ। এই যে খুব ঠিক বলছেন, আসলে আমরা লজ্জিত তাদের কাছে। তো ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংক সেক্টর দেখায় আপনাদের INS। এই ইন্স্যুরেন্স সেক্টরের এই প্যাটার্নটা দেখলে আপনারা বুঝবেন, এটা হচ্ছে টোটাল ইন্স্যুরেন্স সেক্টর একটা কারেকশন কমপ্লিট করেছে, রিফর্ম করার চেষ্টা করছে খুব শর্ট টাইমে। দেখেন, ইন্স্যুরেন্স একদিন বাড়ে তো দ্বিতীয় দিন পড়ে, একদিন বাড়ে তো দ্বিতীয় দিন পড়ে। বুঝে আসছে কি হইতেছে ইন্স্যুরেন্সের। একটা রিট্রেসমেন্ট করে একটু চেষ্টা করতেছে দাঁড়ানোর জন্য, কিন্তু আবার হুট করে আজকে ডাউন ট্রেন্ডে চলে গেছে, আবারও এটা রেড জোনে ঢুকার মতন অবস্থান হয়ে গেছে। এবার আসেন ব্যাংক সেক্টর, যার কারণে একটু সেক্টরগুলো থেকে সতর্ক থাকা উচিত। এই দেখেন ব্যাংক সেক্টর ডাউন ট্রেন্ডে চলে আসছে। আপনারা টোটাল সেক্টরের হিস্টোগ্রামের বার ডাউনে আসছে, RSI ডাউনে আসছে, এবং ক্যান্ডেলগুলো যা দেখাচ্ছে এগুলো আস্তে আস্তে ডাউনে আসছে। তাহলে দুইটা গেল। এবার আসেন ফাইন্যান্স সেক্টরটা দেখাই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এটাও আজকে একটু ডাউন সিগন্যাল দিতেছে। জুনায়েদ ভাই, দুর্যোগ মুহূর্তে ক্যাশ ফ্রি আইটেম না খুঁজে ক্যাশটা ফ্রি করে রাখেন। কিছু কিছু ক্যাশ আপনার ফ্রি রাখেন। দুর্যোগ মুহূর্তের জন্য আইটেম না, দুর্যোগ মুহূর্তের জন্য হচ্ছে আপনার টাকা। দুর্যোগ মুহূর্তের জন্য হচ্ছে আপনার টাকা। এই টাকা পোর্টফোলিওতে রাখতে কতটা শক্তি লাগে সেটা যারা, আপনি পোর্টফোলিও থেকে নিয়ে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেন, দেখবেন আরো ভালো হয়েছে। এই টাকা যদি ফ্রি থাকে দেখবেন যে দুর্যোগ মুহূর্তে আপনাকে কিছু কিছু স্টক সুযোগ দিয়ে যাবে। দেখবেন যে টানা 3-4 দিন হল্ড, বামে হল্ড দিছে এই জাতীয় কোনো শেয়ার পাইলে, কোনো স্টক যদি দেখেন যে টানা 3 দিন 4 দিন বামে বাড়তেছে, তখনই ওই শেয়ারটার দিকে আপনি ওই আপনার দুর্যোগ মুহূর্তের স্টকটা রেখে ক্যাশ রাখবেন, ওইটা আপনাকে কাজে লাগবে। এই পড়াশোনাগুলো যদি আপনারা মুখস্থ রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা গেইনার হবেন এবং এই যে শর্ট টার্ম বিজনেস করতে পারবেন। ধরেন আপনার কাছে 5 লাখ টাকা ফ্রি আছে, আপনি বাজারে অপেক্ষা করেন কোন স্টকটা টানা 3 দিন 4 দিন 5 দিন পড়তেছে এবং একটা সাপোর্ট লেভেলে টাচ করে ফেলছে,
ঠিক ওই সময় ওই সময় আপনারা এন্ট্রি দিয়ে ফেলবেন, 3 দিনের ভিতরে একটা প্রফিট নিয়ে নিতে পারবেন। দুর্যোগ মুহূর্তের জন্য পেনিনসুলা আছে, ইসলামী ফাইন্যান্স আছে, তাল্লু আছে, কেরিয়াস আছে, এগুলা আরডি ফুড আছে, সিনো বাংলা আছে। এই যে ডাক্তার আমিন ভাই যে যে স্টকগুলো বলছে পারফেক্টলি বলেছে, এই যে এগুলা কোনো ক্ষতি করতে পারবে না এগুলার। কেননা এগুলার ইনভলভমেন্ট এমন এমন জায়গায় এমন এমন অবস্থানে নিছে, এগুলা আর সম্ভব নাই। তবে স্টকের চেয়ে কিছু ফান্ড আপনারা ফ্রি রাখবেন। ফ্রি রাখলে হবে কি, যেমন দেখাই আজকের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে টপ লুজারের থেকে কিছু দেখাই, তাহলে আপনারা এটা কিছুটা বুঝতে পারবেন। ধরেন টপ লুজার, ঠিক আছে? এখন টপ লুজারের মধ্যে দেখেন, আচ্ছা ভাই দেখেন তো, গত কয়েকদিন যে আজে বাজে কোম্পানিগুলো যেগুলো টানা শুরু করছে, একটাও কি অস্তিত্ব রাখছে? রাখে নাই। আমি একটু এই মুহূর্তে যদি এই যে টপ লুজারের মধ্যে যদি একটা যদি পাই দেখাই, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকটা। আমি যদি একটু দেখাই, ইসলামী ব্যাংকটা রেড জোনে ঢুকে গেছে। না, এটাও হবে না। এখন এইটা যদি 43 টাকায় আসে, ধরেন ইসলামী ব্যাংকটা ইসলামী ব্যাংকটা যদি 43 টাকা আসে, এখন আছে কত, 46। এই ইসলামী ব্যাংক যদি 43 টাকা আসে, তাহলে 43 টাকা যদি ইসলামী ব্যাংক কিনেন, আপনি ম্যাচিউর ডেটে অন্তত 2 থেকে 3 টাকা বা 4 টাকা পাবেন। বুঝাইতে পারছি? ইসলামী ব্যাংকটা যদি ইসলামী ব্যাংকটা যদি 43 টাকা আসে, এবং আসবে, আসে বলতে এবং আসবে, তো যদি 43 টাকার ঘরে আপনি ইসলামী ব্যাংকটা পান, তাহলে আপনি 43 টাকায় এই এই শেয়ারটাতে ইসলামী ব্যাংকটাতে ঢুকলে উইদিন শর্ট টাইম 3 দিনের ম্যাচিউর ডেটে অন্তত 46-47 টাকা, এই যে বা 48-49 টাকাটা পাবেন দ্রুত সময়ে। বুঝতে পারছেন প্যাটার্নটা? আচ্ছা, এবার যদি আমি এখান থেকে আরেকটা যদি বাইর করতে পারি, আসলে আর বাইর করার মতন কোনো শেয়ার এই জায়গা নাই। চলে আমি একটু টপ ভলিউম থেকে বাইর করি, তাহলে কিছু পাওয়া যেতে পারে। ওয়ান ব্যাংক, রবি, বা ইয়েটা আর কি আছে, সাহাম কটন। ভালো কিছু আমি পাচ্ছি না যে আপনাদেরকে আহ, না, সিমডেক্স থেকে সাবধান হয়ে যান। এটা এটা আবারও অলরেডি ডাবল প্যাটার্নের শেয়ার একদম বটমে আসছিল, 20 টাকা আসছিল, সেখান থেকে একটা ইউটার্ন নিয়ে আবার যারা উপরের কিছু আটকা টাটকা ছিল তারা বেরিয়ে আসছে। আচ্ছা, এখন আচ্ছা, টপ ভ্যালুর মধ্যে দেখি তাহলে কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, বিএসসিটা দেখেন তো আজকে হাইস্ট কত গেছিল। এই যে কিছুদিন আগে বলছি যে 120-22 টাকার কাছাকাছি যাবে, চলে গেছে। এখন এখান থেকে একটু সতর্ক থাকতে হবে। এবার যদি ধরেন বিএসসিটা যদি কোনোভাবে আবার যদি 110-11 টাকার ঘরে আসে, সেইখানে যদি ঢুকেন, ঠিক 3 দিনের মাথায় একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে বিএসসি। আচ্ছা, তাহলে এই 2-3টা শেয়ারের আহ, আলামত দিয়ে বা অবস্থান দিয়ে বুঝাইছি, বিশেষ করে ইসলামী ব্যাংকটা দিয়ে বেশ ভালো বুঝাইতে পারছি, কারণ এটা বড় একটা প্লে করে নিচে নামছে। তো তো 43-এর ঘরে পাইলে, তো এই জাতীয় শেয়ারগুলা যখন আপনারা দেখবেন যে উপর থেকে খুব দ্রুত সময় নামতেছে, খুব দ্রুত সময়, বারাকা পাওয়ার নিয়েও কোনো প্রবলেম হবে না আশা করি, এগুলা সামনের দিকে উঠবে। আচ্ছা, এই জেনারেশনটা মানে শক্তি পাচ্ছে না, উপরে সেলার বসে আছে, বুঝছেন? শক্তি পাচ্ছে না, 22-23 টাকার দিকে সেলার বসে আছে, একটু উঠলেই বাড়ে। এই যে দেখেন, এই জায়গাটাতে সেটা হচ্ছে এই 22 টাকার ঘরটা, 23 টাকার ঘরটাতে সেলার আছে। এই 23 টাকার ঘরে সেলার বসে আছে, তার কারণে যার কারণে একটু উঠলে সেলার আসে, একটু উঠলে সেলার আসে। বুঝছেন? গুড গুড, শিশির, ভালো অবস্থা, ভালো হয়েছে, এটা গুড। আচ্ছা, আইবিপিটা কিছুদিন আগেই তো 11 টাকার মধ্যে ছিল, বলছিলাম যে 13 টাকার ঘরে ঢুকবে, ঢুকছে কিনা? 13 টাকা কততে জানি ঢুকছে, এই যে 13 টাকা 70 পয়সা পর্যন্ত হিট করছে। তাহলে
মোটামুটি যারা আগে আটকা ছিলেন বা ইয়ে ছিলেন এভারেজ করছেন তারা বের হয়ে গেছেন না, তারা বেড়ে গেছেন, তারা একটা সুযোগ নিয়ে ফেলছেন, বের হয়ে গেছেন। তো এখন এই জায়গাতে আহ, অবস্থান দৃষ্টিতে বোঝা যাচ্ছে আরেকটা বার হয়তো বা একটা চান্স দিয়ে যাবে, 14 টাকা 10 20 পয়সা 30 পয়সার দিকে একটা চান্স দিয়ে যাবে। এ আতিকুর রহমান ভাই অনেকদিন পরে আসছেন, কই আছিলেন ভাই? আপনারা দেখি নাই অনেকদিন আমি। অ্যাক্টিভ ফাইন, দেখেন তো অ্যাক্টিভ ফাইনটাও অনেক নিচে থেকে আসছে না, কত থেকে আসছে? 5 টাকা থেকে 60 টাকা 70-এ গেছে, তাহলে আপনি রেশিওটা হিসাব করেন। এবার একটা জিনিস চিন্তা করেন তো ভাই, অ্যাক্টিভ ফাইনটা 5 টাকা থেকে 60 টাকা 60 পয়সার রেশিও অনুযায়ী কত পার্সেন্ট বাড়ছে? বলেন কেউ একজন লেখেন। অ্যাক্টিভ ফাইনটা আপনি যদি হিসাব করেন তাহলে 50% গেইন হয়েছে কিনা? 5 টাকার মাল 7.5 টাকা, 50%, 50%, এই তো রাইট কাজী দীপু ভাই। তাহলে স্বভাবতই 50%-এ গেলে একটা কারেকশন পায়। আপনাদেরকে এই জিনিসটা আগেও পড়াইছি, মুখস্থ করাইছি, তো এখন যারা নতুন আসছেন অনেকে জানেন না, তাদেরকে বলি, কোনো একটা শেয়ার যদি 50% বাড়ে সেখানে একটা কারেকশন অনিবার্য। আবার যখন একটা শেয়ার 100% বাড়ে সেখানেও কারেকশন অনিবার্য। যখন আবার 150% বাড়ে তখন সেখানেও একটা কারেকশন অনিবার্য। আসলে আমি এই জিনিসটাই স্টক দিয়ে বুঝাই দেই যেটা লং লং রানে চলছে। কেননা পেনিনসুলাটা সেই লং রানে 11 টাকা থেকে চলছে। ভয়ের কোনো কারণ নেই আলমগীর ভাই। দেখেন, আমি যখন আপনাদেরকে সেপ্টেম্বরে আলোচনা আনছিলাম তখন ছিল কত, 11 টাকা, তাই না? 11 টাকা 60 পয়সা বা 50 পয়সা বা 12 টাকাই ধরেন। তো 12 টাকা থেকে 50% কত আসে? 12 আর 6, 11 টাকায় ধরতে হবে, বটম সেটটা হিসাব করা হয়। তো 11 টাকা থেকে 50% আসে 11 আর 5 16, 16.5 বা 17 টাকায় ধরেন, 17 টাকা 50%। দেখেন তো এই 17 টাকায় গিয়ে একটা রিটেস্ট হয়েছে কিনা বা কারেকশন হয়েছে কিনা। এইখানেও যদি আপনি ধরেন এই যে এই জায়গাটা, এই দিনটা কবে? নভেম্বরের 9 তারিখে, যেদিন আমি প্রথম সেলটা করি 50%-এর জায়গাতে। তো এরপর একটা কারেকশন দিয়ে এই 50%-এর ভিতরেই কি পরিমাণে কারেকশন করছে দেখেন। আতিকুর রহমান ভাই, আপনি আমাকে ফলো দিয়ে রাখছেন না? ফলো যদি দিয়ে থাকেন আরেকটা বটন আছে নোটিফিকেশনের বটনটা, ক্লিক ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশনের বটনটা ক্লিক করলে হবে কি, আমি যখনই লাইভে আসবে তখনই আপনার নোটিফিকেশনে চলে যাবে। বুঝাতে পারছি? যাদের অনেকে বলে যে আপনার লাইভটা মাঝে মধ্যে দেখি না, তো আপনারা যখন আমাকে ফলো দিবেন ফলোর সাথে সাথে নোটিফিকেশন বাটনটাও ক্লিক করবেন, তাহলে আমি যখনই পোস্ট করব তখন আপনি আপনার নোটিফিকেশনে শো করবে। তো এখন এই ঠিক প্যানিনসুলা কি করলো, 50%-এর পরে একটা কারেকশন দিল, কারেকশনের পরে আবার সে রান করলো, রান করে ঠিক দেখেন এই ক্যান্ডেলটা যদি হিসাব করেন, 11 দুগুণে 22, এই ঠিক ডাবল প্যাটার্নে গিয়ে আরেকটা কারেকশন দিল, ঠিক ডাবল প্যাটার্নে আরেকটা কারেকশন দিল। তাহলে এবারের যে কারেকশনটা দিছে, দেওয়ার পরে মাত্র কারেকশন কমপ্লিট করে আপ ট্রেন্ডে গেছে, তাই না? তাহলে 20 টাকা থেকে যদি আপনি 25% ধরেন, যেহেতু এটা ডাবল প্যাটার্নের শেয়ার, তো 25% ধরলে মানে 50%-এর অর্ধেক হয় 10 টাকা, আর 25% হিসাব করলে হয় 5 টাকা। তাহলে যদি আমি 20 বা 21 টাকার ঘরে ধরি, তাহলে 21 টাকা থেকে 22 টাকা ধরেন, 21 টাকা থেকে 22 টাকা বলেন, 5 টাকা ধরেন। এবার দেখেন তো সেই জায়গায় আবার সাপ্লাই আসে কিনা। এই যে যেভাবে শিখাইতেছি, এই প্যাটার্নের মধ্যে দেখবেন যে প্রত্যেকটা স্টকের সাপ্লাই চলে আসে, প্রত্যেকটা স্টকের সাপ্লাই। আবার পড়ার সময় ঠিক এরকম 50% পড়লে রেস্ট নিয়ে উপরের দিকে একটা ধাক্কা দিবে,
আবার 50% পড়লে রেস্ট নিয়ে আবার উপরে একটা ধাক্কা দিবে। তো এখন এই পেনিনসুলাটা যে জায়গা আছে, সে তার ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য হলেও সে এই জায়গাটাতে যাবে। সেই জায়গাটা কত? 25 টাকা 50 পয়সা। বা আমি যদি আরেকটু ভালোভাবে ধরি, হ্যাঁ, 25 টাকা 50 পয়সা লোয়ার লো, মানে এই এই ক্যান্ডেলটার লো। এই ক্যান্ডেলের প্রত্যেকটা মানে সাপোর্ট সাপ্লাইয়ের মধ্যে আপনার এই সেলের টার্গেটটা থাকে। রাইট, জাহিদুল ইসলাম ভাই, জাহিদুল হক ভাই। তো এখন যেটা 25%-এর হিসাব করবেন, 20 টাকা, 20.5 টাকা বা 21 টাকা থেকে। তো এইদিকে সে ক্রাইটেরিয়াটা ফুলফিল করার চেষ্টা করবে। বাজারে যদি বড় ধরনের কোনো এই মুহূর্তে যদি মানে পতন না ঘটে, আপনাদেরকে স্লো পয়জন দিবে। বলা হবে যে কারেকশন, বাজার কারেকশনে গেছে, বাজার একটু জিন ধরছে, আবার 2 দিন পরে ঠিক হবে, এই ধরনের আহ, গল্পগুজব বাজারে ছড়াবে। কিন্তু যখন তাদের ফুল সেল কমপ্লিট হবে, তখন উড়া ধুরা বাইট দিয়ে আবার ওই 500 1000 1500 পয়েন্ট ফালাই দিবে। ঠিক সেপ্টেম্বরও বলা হয়েছিল যে বাজার কারেকশনে গেছে, বাজার এই হয়েছে, বাজার সেই হয়েছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হয়েছে কি? 5700 থেকে 4600-তে নিয়ে আসছে। তো ভুজুং বাজুং গল্প না শুনে বাজারের তালের সাথে থাকেন। আর হচ্ছে যে স্টকের মধ্যে, মানে আপনার শেয়ারের মধ্যে একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার কিনলে আপনার বাজার 1500 পয়েন্ট পড়লেও ক্ষতি হবে না। 1500 পয়েন্ট পড়লেও ক্ষতি হবে না। আরডি ফুড ভাই খুব পেরেশানের মধ্যে আছে। লাভ আছে তারপরও, মানে উনি এখনো প্যাটার্ন খোঁজে। আমার কাছে যখন আমার শেয়ার লাভে ঢুকে, আমি প্যাটার্ন পুটার্ন মানি না। কিসের প্যাটার্ন আর কিসের প্যাটার্ন, আগে আমার পকেটে টাকা ঢুকুক, তারপরে আমি চিন্তা ভাবনা করব। এই যে যেই অবস্থান, যে এই আরডি ফুডের যে পরিস্থিতি, পজিশন, প্যাটার্ন ভালো আছে কিন্তু বাজার সাপোর্ট করতেছে না, বুঝতেছেন আপনি? তো বাজার যদি সাপোর্ট না করে আপনি প্যাটার্ন দিয়ে কি করবেন? কারণ হচ্ছে এটার এই যে জায়গাটাতে বাধাগ্রস্ত হচ্ছে, একটু টান দিলে এই যে এই জায়গাটাতে সেল আসে। কত? 11 21 70 80 90। আর একটু পিছনে আসেন, এই দেখেন, দেখছেন ঘরটা আরডি ফুডের? এইটা যতক্ষণ পর্যন্ত এই সেলটাকে রিকভারি না করবে, 21 থেকে 21.50-এর ভিতরে এটা রিকভারি চলছে, বুঝছেন? এটা রিকভারি না করা পর্যন্ত সে উপরে যাইতে পারতেছে না। তো এটা রিকভারি করতে হলে আরো 2 4 দিন এখানে সময় দিতে হবে। তো ওই 2 4 দিন 5 দিন সময় দেওয়ার পরে সে যদি সুযোগ পায়, নেক্সট প্যাটার্নটা হবে এই 23 টাকা বা 23 টাকা 30 40 50 পয়সা পর্যন্ত এটার হিসাব আছে। এটার হিসাবটা আপনারা আর একটা শেয়ার দিয়ে বুঝাই দিই। রিসেন্টলি যেটা প্লে করছে মুন্নুটা, মুন্নু ফেব্রিকটা, এই মুন্নু ফেব্রিক থেকে এখন সতর্ক যদি না হন এই মুহূর্তে, তাহলে দোষটা কার হবে? তো এই জায়গাতে যখন আমি আজকে কিন্তু স্টকের চেয়ে শিক্ষামূলক আলোচনাগুলো করতেছি, স্টক দিয়া প্যাটার্ন বোঝানোর এবং কোন কোন শেয়ার থেকে মানে থাকার জন্য, সতর্ক থাকার জন্য, ওই স্টকগুলো দিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি। তো যারা স্টকগুলোর নাম লিখতেছেন সেগুলো আমি পরবর্তীতে লাইভের শেষে বাছাই বাছাই করে 10টা 10টা করে আপলোড দিয়ে দিব। কারণ শিক্ষার জায়গাটা আমার খুবই জরুরি, আপনাদের স্বার্থে, আমার স্বার্থে না, আপনাদেরই স্বার্থে। তো আমি চাই যে লাইভে শুধু শিক্ষার বিষয়টা রাখতে, আর স্টকগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে আলোচনা আনবো। তো এখন দেখেন এই যে মুন্নু ফেব্রিকের যে গ্যাপ বা যে যে প্যাটার্ন, এই প্যাটার্নে যদি আপনারা সতর্ক না হন, তাহলে বিপদে তো আপনারাই পড়বেন। এখান থেকে আপনারা সবসময় সতর্কতা অবলম্বন করবেন। যে শেয়ারগুলো অতি মূল্যায়িত হয়ে গেছে এই মুহূর্তে, ইয়েস টিপু ভাই ঠিক বলছেন। এটা অলরেডি পুরাটাই হয়ে গেছে, প্ল্যান প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে। ইউনিট 2টা হচ্ছে।
ওইরকম গুজব অলরেডি গুজব বা নিউজ ছড়ায় ফেলছে। তো এখন এই জায়গাটাতে সাবের হোসেন খান, আপনার আনোয়ার গ্যালভানাইজিং এর যদি প্রফিট থাকে, বেটার হবে প্রফিট টেকিং করার। আনোয়ার গ্যালভানাইজিং এর ইপিএস মারাত্মক মাইনাস, 109 টাকার ঘরে সাপ্লাই এখন 101 টাকা না 2 টাকা চলে। আমি আপনার এই আনোয়ার গ্যালভানাইজিং এখনো আমি স্ক্রিনে আনি নাই, কিন্তু আমার মুখস্থ হয়ে আছে এবং ট্রেড চলাকালীন দেখছি। তো এই মুহূর্তে যে পরিস্থিতি, আপনাদেরকে এই যে দীর্ঘ সময় আলোচনা করছি, মার্কেটের ভলিউমটা খেয়াল রেখে ব্যবসা করলেই ভালো হয়। রাইট, কাজী দীপু ভাই ঠিক বলছেন। আপনারা দেখেন আজকে 3 দিন যাবৎ শেয়ার মার্কেটের যে ট্রেড ভলিউমটা, বাইসেল ভলিউমটা একই প্যাটার্নে আছে, 1200 ভিতরে, 1200 প্লাসের ভিতরে ঘুরতেছে। আলহামদুলিল্লাহ, লাভে বেশ ভালো একটা কাজ করেছে ভাইয়া। প্রফিট আছে সেটা 100 টাকা হোক আর 1000 টাকা হোক, লাভ লাভই, লাভের কোনো বিকল্প নাই। এখন কাজী দীপু ভাই, খেয়াল করছেন যে সেপ্টেম্বর মাসের প্যাটার্ন আর আজকের 2 দিনের প্যাটার্ন কিন্তু মিল মিল পাইতেছেন? আজকে 2 দিন যাবত মিল পাইতেছেন? এই দেখো তো ইয়েতে টাকা ঢুকছে নাকি? তাসিন, দেখো তো টাকা ঢুকছে নাকি ইয়েতে। তো কত? আচ্ছা, তো এই যে যেই আহ, অবস্থানটা, কাজী দীপু ভাই একটু খেয়াল করেন তো। এই যে, হ্যাঁ, আচ্ছা। টিপু ভাই, ঠিক, আমার সেই ডায়লগটা ভাই খুব সেই রকম লাগছে, বুঝছেন? আমার খুবই ভালো লাগছে। একদম, আমি তো ডাইরেক্ট এই কথাটা লিখে পোস্ট করতে চাইছিলাম। এই যে কাজী টিপু ভাই, ঠিক আছে, একদম সেম প্যাটার্ন না? আমি এই প্যাটার্নটার কথাই কিন্তু গত 3-4 দিন আগে থেকে বলে আসছি, যে বাজার যেভাবে উঠতেছে একটা জায়গায় ধরে সাইড বাই সাইড প্লে করবে, পাবলিক বুঝতেও পারবে না, এরপরে ভুজুম বাজুম শুনাইবো যে বাজার কারেকশন হচ্ছে, 2 দিন পরে উঠে যাবে বাজার। এখন কিন্তু অলরেডি 6200 গুঞ্জন ছাড়া দিছে। আবার সেটার সাথে মলম লাগাইছে কি জানেন? মলমটা লাগাইছে যে রাশেদ মাকসুদ যখন আসছিল, 6200 মার্কেট ছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে 6200-তে রাইখা, তারপরে সে পলায়ন করবে, পদত্যাগ করবে, যা কিছু করবে, তারা সরানো হবে। তো অলরেডি আমাদের এই যে আমরা, আমাদেরকে তারা বেকুব ভাবে, আর আমরা আসলে অনেকটা বেকুবই, যার কারণে তাদের ওই গুজবের ফাঁদে আমরা পা দিয়ে ফেলি। তো এইগুলোতে আমার কাছে কোনো, আমি জীবনে এগুলো কর্ণপাত করি না। বলে গেছে যে রাশেদ মাকসুদ যেখানে ইন্ডেক্স রাইখা আসছিল সেই জায়গায় নিবে। তো এই ইন্ডেক্স সেই জায়গায় নিলে বা 7000 নিলে আমার কি আসে যায়? আমার যদি প্যাটার্নে মনে হয় যে বাজার পড়ে, তাহলে আমি ওইসব গুজবে কান দিব কেন? ভাই, বারাকা পাওয়ার নিয়ে সমস্যা নাই, 7 টাকা 50-60 পয়সা স্ট্রং সাপোর্ট নিয়ে ফেলছে, তো আর কোনো প্রবলেম হবে না বারাকা পাওয়ার। তো ঠিক কাজী দীপু ভাই যেই কথাটা দেখেন প্যাটার্ন, আমার যেই কথা যে সেই কাজ, এবং সেই অনুপাতে ওই গতকালকের ছিল ডোজি, আর এর আগে ছিল ইনভার্টেড হ্যামার, এই সেপ্টেম্বরের 1 তারিখে। তো ডোজি, ইনভার্টেড হ্যামার, এই জাতীয় ক্যান্ডেলগুলো উপরের টপের লেভেলে একই প্যাটার্ন তৈরি করে, একই ডাউন ট্রেন্ড ইঙ্গিত করে। তো ইঙ্গিত করলে কি 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 হবে, যে জিনিসটা কি কি হবে সেটা হচ্ছে যে যেগুলা অতি মূল্যায়িত হয়ে গেছে সেগুলারে মাইর দিবে, আর যেগুলো এখনো প্যাটার্ন ভালো আছে, পজিটিভ আছে, যেমন পেনিনসুলার কথা, ইসলামী ফাইন্যান্সের কথা, এগুলোর প্যাটার্ন ভালো আছে, এগুলা তাদের যেই টার্গেট জায়গাটা, যে উপরের টপ লেভেল জায়গাটা, সেই জায়গাটা ফিল আপ করবে।
উপরের টপ লেভেল জায়গাটা ফিল আপ করবে। তো সুতরাং যেই স্টকটা আপনার হাতের যদি দেখেন যে আপ ট্রেন্ডে গিয়ে একদম টপে গিয়ে মারছে, মানে টাচ করছে বা টপের আশেপাশে টাচ করছে, আপনি বুঝবেন যে সেটার খেলা শেষ। এখন হবে 3 দিনের খেলা। মনে রাখবেন, এখন হবে স্টকের 3 দিনের খেলা। এই আগামী 1 সপ্তাহ, মানে আজকে থেকে শুরু হয়ে গেছে, গতকালকেও হয়েছে। এই তিন এখন চলবে 3 দিনের খেলা। যে স্টকটা টান দিবে 3 দিনের ভিতরে, মানে তার খেলা করে উঠে ছেড়ে দিবে। এই 3 দিনের খেলা যারা টিকে থাকতে পারবেন, মানে সেল দিয়ে বেরোইতে পারবেন, তাদের জন্য বিশাল অর্জন হবে। আর যদি কেউ নতুন করে মানে চিন্তা ভাবনা করেন স্টক ঢুকার, তাহলে একটু ভেবে চিন্তে করবেন কোন প্যাটার্নের শেয়ারে ঢুকবেন। ধরেন আহ, যদি কোনটার কথা বলবো, আচ্ছা ইসলামী ফাইন্যান্সটা দেখি কি পজিশন, ISLAMIC। আপনাদেরকে এই প্যাটার্নগুলো আমি দেখা শিখা দিতেছি, রাইট? কাজী দীপু ভাই, এখন সাইডওয়েজে বাইট চলবে, একদিকে উঠাবে খাওয়াবে, আরেকদিকে বাইট চলবে, একদিকে উঠাবে খাওয়াবে, আরেকদিকে বাইট চলবে। প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে এগুলা কাজ অ্যাকোরেট করবে। আর যেগুলো হাই রেঞ্জে চলে গেছে সেগুলা কিন্তু হবে না। গতকালকে দুইটা জিনিস শিখাইছিলাম, ইসলামী ফাইন্যান্স আর পেনিনসুলার প্যাটার্ন এক। কাজী দীপু ভাই দেখেন, এই যে যে ধাপে 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 ইসলামী ফাইন্যান্স উঠতেছে, ঠিক সেম ধাপে ধাপে পেনিনসুলাটাও উঠছে। এখন ইসলামী ফাইন্যান্সের এই জায়গাতে প্যাটার্ন ওকে আছে, প্লাস আছে, প্যাটার্ন প্লাসে আছে খুব সুন্দরভাবে ধাপ। এই প্যাটার্নটা কিন্তু পেনিনসুলা আর ইসলামী ফাইন্যান্সের প্যাটার্ন সেম জিনিস। তো ইসলামী ফাইন্যান্স এবং পেনিনসুলা দুইটারই ভিতরে যে বেসিক বিষয়গুলো আছে সেগুলা কিন্তু গুড। মির্জা জামিল, এটা ভালো কাজ করছেন। লাভ তো লাভ, অল্প লাভ পাইছেন, যা পাইছেন বাস। কমলে কিনা এখন হয়েছে, কমলে কিনা কোন কোন শেয়ার, কমলে কিনা বাড়লে বেচা কোন কোন শেয়ার, আমি যে প্যাটার্নের শেয়ারগুলোর কথা বলছি এই প্যাটার্ন। আবার এমন কিছু শেয়ার কিনেন না যে কমলে কিনা কিনবেন, যেমন জিকিউ বলবেন, বা এই যে আহ, কোনটা ফাইন ফুড, বা আরেকটা হচ্ছে এই যে ক্যান কিউ, এই জাতীয় শেয়ার যদি কমলে কিনেন তাহলেও আটকা পড়বেন। কমলে কিনেন তাহলেও আটকা পড়বেন। ঠিক আছে? তো এখন আমার যে প্যাটার্নের শেয়ারগুলোর কথা বলছি, যেমন তাল্লু স্পিনিং, যদি 60 টাকা 7.5 টাকা পান, আবার এন্ট্রি দিবেন। এটা যদি 60 টাকা 7.5 টাকা পান, আবার এন্ট্রি দিবেন। আপনার এই স্টকগুলোর ভিতরে আপনি বেচা কিনা করলে কিন্তু লাভবান থাকবেন। তারপরে বারাকা পাওয়ার, এটাও, এটা তো পড়বে না, এটা এখনো যে জায়গা আছে, কত, 8 টাকা 10 পয়সা আছে। তো এই যে মাঝখান দিয়ে কত আসছিল, 60 টাকা 60, 60 টাকা 60-এ একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে। তো সুতরাং 8 টাকা 10 50 পয়সা কমলেই কিনা শুরু করবেন। আর এর উপরে যতটুকু জায়গা, আমার যে জায়গা এই যে দেখছেন এই জায়গাটাতে হিট করছে, 8 টাকা 80 পয়সা হিট করছে। তাহলে 8 টাকা 80 পয়সা হিট করার কারণ হচ্ছে তার এখানে একটা ছোটখাটো সাপ্লাই আছে। নেক্সট রাউন্ডে যখন এটা আবার ইউটার্ন প্যাটার্ন চলে আসবে বারাকা পাওয়ার, আপনি লিখে রাখেন বারাকা পাওয়ার নেক্সট ইউটার্নে এখন কারেকশনে ঢুকে গেছে। এই কারেকশনটা কমপ্লিট করলে নেক্সট ইউটার্নে এটা 10 টাকার ঘরে যাবে। ঠিক আছে? তো এরপর আসেন, ধরেন আপনার আচ্ছা আপনার ইন্ট্রাকোর কথাটাই বলি। INTR ইন্ট্রাকোটা এই 21 টাকা টাচ করছে, দেখেন তো আপনি। আপনার যেই গ্রাফের ব্যাক সাইডটা দেখেন, গ্রাফের ব্যাক সাইডটা দেখেন, সে যে 21 টাকা টাচ করছে, এটা এই জায়গাটাতে যদি ধরি 21 টাকার ঘরটা, তাহলে দেখেন তো এই যে যেই সাপ্লাই জোনটাতে সেখানে কিন্তু হ্যাঁ রাইট, এটা এখন টাকা ফ্রি করছেন, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। আমার এই প্রতিপাদ্য, যাদের ব্রেনে আছে মাথায় আছে, তাদের এখানে কোনো কিছু হারাবার নেই। তো অল্প পুঁজি অল্প রুজি ভাই, আমি যদি আমার আছে 10 টাকা, আমি যদি 20 টাকার আশা করি, আমার 10 টাকা আছে, আমি 11 12 13 টাকা আশা করতে পারি। কিন্তু আমার 10 টাকা শেয়ার যদি 20 টাকা, 10 টাকা
আমার চালান আমি যদি 20 টাকা আশা করি এটা আকাশ কুসুম স্বপ্ন। যার কারণে আমার এই যে পার্টনারশিপ থেকে আমি দুজনকে মুখ দুজনকে প্রফিট সহ 12 লাখ টাকার মানে পোর্টফোলিও নিয়ে আসছে। 10 লাখ টাকা আনছে, পরে আরো 2 লাখ টাকা দিয়ে এই প্যানিনসুলা থেকে উইদেন 1 উইক যখন সে রানওয়েতে ছিল, সপ্তাহখানিকের ভিতরে 5 লাখ টাকা প্রফিট পাইছে। এই 10 লাখ টাকার 12 লাখ টাকার পোর্টফোলিও। সে এখন মহাজ্ঞানী মহাপণ্ডিত হয়ে গেছে। তো যেহেতু মহাজ্ঞানী মহাপণ্ডিত হয়ে গেছে, আমি সেপারেশন করে দিয়েছি, তোমার বিজনেস তুমি করো। কারণ বুঝে গেছি যে এরা অল্পতে যারা অধিক পেয়ে যায় তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। টাকা খুব গরম জিনিস। আকিজের ছেলে, না আকিজ, আকিজ গ্রুপের একটা প্রোগ্রামে আমার এক ভাই ওই কোম্পানিতে চাকরি করতো, মানে আমার পরিচিত ফ্রেন্ড মানুষ, সিনিয়র ভাই। তো উনি আমাকে এই গল্পটা শুনালেন যে আকিজের প্রোগ্রামে এমডি বলেছিলেন যে, মানে এমডি না, ডাইরেক্টর, ওই সম্ভবত আকিজের ছেলে, কয় টাকা খুব গরম জিনিস, এটাকে ঠান্ডা রাখা, ঠান্ডা জায়গায় রাখতে হয়। যারা টাকাকে ঠান্ডা জায়গায় রাখতে পারে তারাই জীবনে সফলতা অর্জন করতে পারে। আর টাকা গরম গরম লাভ পাওয়া গেলে, অতি অল্পতে অধিক মুনাফা পাওয়া গেলে তারা কন্ট্রোল করতে পারে না নিজেকে। তো এখন ইন্ট্রাকোটা অলরেডি সে জায়গায় টাচ করছে, এখন ডাউন ট্রেন্ডে চলে গেছে, এটা ডাউনে চলে আসবে। এখন কতটুকু আসবে এটা একটা বিষয়। সাপোর্ট যেখানে আছে এটা 19 টাকার নিচে আপাতত নামতেছে না। সোনারগাঁও টেক্সটাইল, মজিবুল হক ভাই, প্রফিট টেকিং মাস্ট বেটার। আমি দেখছি 35 টাকার ঘরে গেছে না। দেখেন আমার, না দেখো আমি মুখস্থ মানে ইয়ে করতে পারি, কারণ আমার সোনারগাঁও টেক্সটাইল দেখেন তো 35 টাকা, রাইট? আগামীকালকে এই শেয়ারটা উপরে একটা ট্রেড করবে, সেই ট্রেডের জায়গাটা উপরে করতেও পারে, নাও করতে পারে, এইখান থেকে ডাউনে চলে আসতে পারে। ঠিক আছে, সোনারগাঁও টেক্সটাইল মজিবুল হক ভাই, আগামীকালকে উপরে ট্রেড করবে কি করবে না সেটা জানি না, করতে পারে, যেহেতু উপরে শেয়ারও কম হইলে বুঝতাম যে উপরে ট্রেড করতে পারে। তো আজকে যে দেখেন এই ভলিউমটা ওভার হয়েছে, কেন হয়েছে? এই দিকে সাপ্লাই আছে। আগামীকালকে হয়তো বা 36 টাকা পর্যন্ত ট্রেড হইতেও পারে, বা 36, 10, 20 পর্যন্ত। জি পারভেজ ভাই, থ্যাংক ইউ। এই যা আমার আরেক ভাই, প্রিয় ভাই চলে আসছে, কাজী দীপু ভাই। মোটামুটি বাজারের প্যাটার্ন খুব ভালো সুন্দর বুঝে, গ্রাফিক্যাল বিষয়গুলো ভালো বুঝে। আমার পারভেজ ভাইও বেশ ভালো বুঝে এই কথাগুলা। পারভেজ ভাই মিলে মিলে দেখেন। জি মির্জা জামিল ভাই, ওই ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়ার অবস্থান আর কি। মানে আমারে বলে যে আমারও তো বাজারে লোকজন আছে, এই আছে সে আছে, যাও তুমি তোমার লোকজন নিয়ে ব্যবসা করো। আপনাদেরকে আবার ওই যে এক ছোট ভাই এলাকার শান্তনুর কথা বলছিলাম না, আমি দেখছি যে আসলে বয়সেরও একটা বিষয় আছে তো, মানে পরিপক্কতার একটা বিষয় আছে। তো ওই ছেলেটারও আমি খুব কষ্ট করে ধীরে ধীরে 11 লাখ টাকার পোর্টফোলিও 25, 26 লাখ টাকা করছি। লাস্টে মলম পার্টির খাতে পড়া, মলম পার্টি কয়, কি ব্যবসা করেন রাসেল ভাইয়ের সাথে, ধীরে ধীরে হয়, লাভ হয় দেরিতে দেরিতে, একটা শেয়ারে এতদিন লাগে। সেইখানে আমরা 3 দিনে লাভ করে দিয়ে আসেন, লাভ করে দিব, আসেন আমার পাগলা মলমের কাছে, এখন লাগাবেন, এখনই চুলকানি বন্ধ হয়ে যাবে, এখনই আপনারা আহ, রোগ মুক্তি হয়ে যাবে, এই ধরনের মলম বেচা আমার কাছ থেকে নিছে। মোটামুটি আহ, বিডি থাই কিনাইছে 45 টাকা না কত টাকায়, এখন সেটা 11 টাকায়। এখনো পর্যন্ত অ্যাভারেজ করতে 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 তার পুঁজি পাটটা যা আছে এটার ভিতরে ঢুকে 17 টাকা পর্যন্ত আনছে, অ্যাভারেজ করতে করতে। আমি কই এখান থেকেও তুমি মুক্তি পাইবা না। এই হইছে মলম পার্টিদের পাগলা মলম বেচার যেই, ওই যে দেখেন না মাইক ক্যাসেট রেকর্ড করে বাজায়, আসেন আমার দোকানের সামনে, আমার এই পাগলা মলম লাগানোর সাথে সাথে আপনার চুলকানি বন্ধ হয়ে যাবে। তো এইখানেও এরকম পাগলা মলম বেচার মতন বহু লোক ঘোরাঘুরি করে। এবং এখান থেকে ওই যে, আরে ধরো কি রাসেল ভাইয়ের কাছে গেছ, বাট আমরা তো আরো ভালো বুঝি, আমরা তো তোরে আরো মানে বড় বড় লাল বাতি ধরায় দিতে পারবো। আয় বেটা এখানে কি ব্যবসা করস? 17.5 লাখ টাকা, 17 লাখ টাকার পোর্টফোলিওতে আর প্রায় 8.5 লাখ টাকা লাভ। বুঝেন আমার কাছে আসছে থেকে এই পর্যন্ত 17 লাখ টাকার পোর্টফোলিওতে প্রায় 8.5 লাখ টাকা লাভ। এবার আপনার চিন্তা করে দেখেন কত পার্সেন্ট প্রফিট করায় দিছি, এরপরে আমারে জ্ঞান দেয়।
তারপরে আমারে জ্ঞান দেয়। বুঝেন? তো যাও তোমার কোড নিয়ে তুমি জ্ঞানী নিয়ে থাকো। আমার কাছে হচ্ছে সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে ধৈর্য এবং অনেস্টি। তো যার ধৈর্য আর অনেস্টি নাই তাকে, আর যে নিজেকে নিজে মানে ওভার পণ্ডিত ভাবে, সেই লোককে রাখা উচিত না। কারণ একজনের জন্য 10 জনের ডিস্টারবেন্স হয়। আমার প্রিয় ভাইরা যারা আছে, ভাই বোনরা আছে, দীর্ঘ সময় একটা টু শব্দ কখনো করে নাই, কোনোদিনও জিজ্ঞেস করে নাই ভাই এই শার্টটা কিনলেন কেন, ওই শার্টটা বেচলেন কেন, কোনোদিনও বলে নাই। তো আল্লাহ রহমতে তাদের এক একটা কোটে যে পরিমাণে প্রফিট করছি, অকল্পনীয় ভাবে। 30 লাখ টাকার কোটে 10 লাখ টাকার উপরে প্রফিট, 20 লাখ টাকার কোটে 8 লাখ, 10 লাখ, 15 লাখ টাকার উপরে প্রফিট। তো এই জাতীয় যারা আমাকে জ্ঞান দিতে আসেন, আমার যারা পার্টনারশিপ নাই, দুইজন ছিল লাফালাফি, দুইজনের বাইর করে দিছি। আরো একজন নতুন আইসা মানে মানে একটু বেশি চেষ্টা করতেছে, কিন্তু আমি নতুন মানুষ দেখে এখনো টলারেবল করছি। কিন্তু একটা সময় গিয়ে আমি যদি দেখি যে ওভার রিয়াক্ট করতেছে, একদম ক্লোজটা করে দিয়ে দেব। আপনারা শুনেন না এই যে ফুটপাথ, এই রাস্তাঘাটে যে ওই ক্যাসেট বাজায়, আসলে আমার গাড়ির নিকট আমার এই পাগলা মলম, আমার এই পাগলা মলম নিয়ে যান, লাগানোর সাথে সাথে চুলকানি শেষ হয়ে যাবে। তো যাই হোক, আজকে আধা ঘন্টা বা প্রায় 1.25 ঘন্টা অতিরিক্ত টাইম দিলাম, কারণ আজকে এই পার্লামেন্টের এই মন্ত্রিসভা দেখে আমার খুবই হাসি পাইছে। এই কারণে বলছি, এই কারণে বলছি যে হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার সংসদে সব পাগলের খেলা। যাই হোক, শেষ বেলা একটু বিনোদন না দিলে তো হয় না। আমরা মানুষ হব কবে? মানুষ হয়ে তো সবাই জন্মাই, মানুষ কয়জন আছে? ধন্যবাদ সবাইকে। অনেক কথা বলছি, ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবে দেখবেন। আর দিন শেষে আমরা এই দেশের মানুষ, আমরা যদি দেশ ও জাতির জন্য চিন্তা না করি, কেউ না কেউ তো, যতই খারাপের ভিতরে দুই একজন ভালো আসলেই তো, আমরা যদি 10 জনের সহযোগিতায়, ভালোর চিন্তায় যদি আমরা একটা কিছু করতে পারি, দেশটাকে একটা সত্যনিষ্ঠ জায়গায়, বস্তুর জায়গায় দাঁড়া করাতে পারি। একটা জিনিস খেয়াল করবেন, সন্ত্রাসের সংখ্যা কম থাকে, লুটপাটের সংখ্যা কম থাকে, কিন্তু তাদের ঐক্যটা শক্তিশালী থাকে, যার কারণে তারা আমাদের বৃহৎ জনস্বার্থকে লুটপাট করে খাইতে পারে। আর আমরা বৃহৎ জনস্বার্থ ব্যক্তি স্বার্থের কারণে এক হইতে পারি না। আর এক হইতে পারি না বিধায় আমরা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে দাঁড়াইতে পারি না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ইনশাল্লাহ কালকে যথাসময় লাইভে চলে আসব। আর রোজার সময় আমি চাচ্ছি যে রোজার সময় আহ এই ট্রেড শেষ হইলেই মার্কেট আপডেটটা দিয়ে, যে সময়টা থাকে অল্প কিছু সময় এটা করব, কারণ কি সন্ধ্যার পরে আসলেই সম্ভব হবে না। এই যে দেখছেন, রূপব্রতা সবাই এখন পাগল যাই হোক, বাস্তব সত্য কথা বললে অনেকে শুনতে চায় না বা গায়ে লাগে। মানে যারা ওই যে, তারাই তারাই সহ্য করতে পারে না, যারা সেলফিশ টাইপের মানুষ বা নিজের ব্যক্তি চিন্তা করে। ভাই, নিজের ব্যক্তি চিন্তা করলে কখনো সফলতা পাবেন না। সফলতা পাইতে হলে আমরা যদি মানুষের তরে মানুষ না হইতে পারি, তাহলে আমরা কোনো কাজ হবে না রে ভাই। মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করবেন, দেখবেন আল্লাহর রহমত আপনার উপরে সবসময় বর্ষিত হইতে থাকবে। বিশ্বাস করেন, আপনাদের জন্য কাজ করতেছি না, এটা আমার
এখানে আমার স্বার্থটা হচ্ছে আল্লাহর রহমতটা আমার উপরে আসতেছে কন্টিনিউ। বিশ্বাস করেন আর না করেন, আপনাদের দোয়ার বরকতে আমার অনেক কিছু মানে পজিটিভ হচ্ছে। তাহলে আমি যদি আপনাদেরকে উপকার করি, আপনাদের কাছ থেকে চাওয়া পাওয়া হচ্ছে ভালোবাসার দোয়া। আর বিনিময় তো দিবে আল্লাহ, আপনারা কি আমাকে বিনিময় দিতে পারবেন? সেটা আল্লাহ দিবে। এই যে আজকে এক ভাই ইয়া করে দিছে আমার, 1,000 টাকা পাঠায় দিছে। হ্যাঁ, ইয়াসির ভাই 10টার দিকেও চিন্তা করা যায়, 10টার দিকেও চিন্তা করা যায়। আরো এক ভাই নিজের করে লাভ করছে, সেখান থেকে 2,000 টাকা পাঠাইছে, ভাই এটা আপনার হাদিয়া। বিকালে দিলে আসলে রাতের বেলা অনেকে ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, গ্রামগঞ্জে অনেকে শুয়ে পড়ে। আমার মনে হয় 4টা থেকে 5টা এটা মনে হয় বেটার টাইম হয়। জাহিদুল ভাইয়ের সাথে আমি একটু একমত পোষণ করি, এই টাইমটা তো খারাপ হয় না। বা 4টা থেকে 5টা বা পৌনে 5টা বা সাড়ে 5টা, পৌনে 5টা, এই টাইমটাও করা যায়। তো আপনাদের সাথে একটু আলোচনা করব, আপনারা মতামত দিয়েন। আমি ইয়ের পরে এই লাইভের পরে একটা পোস্ট করব যে রোজার সময় কোন সময়টাতে লাইভ হলে বেটার হয়। আপনাদের মতামতের ভিত্তিতেই আমি ডিসিশন নেব, কারণ আপনাদের সুবিধার্থেই আমি কাজ করব। তাই এই কারণে আমি একটা পোস্ট করব, আপনাদের সকলের মতামত এবং সবাই যেটা বেটার হবে সেটা চিন্তা করেই টাইমিংটা আপনারা মিলাবেন। সকলের মিলানোর পরে আমি ওই টাইমটাই নির্ধারণ করব। ঠিক আছে ভাই? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।